গল্প মন আমর। সাথে আছি আমি আরজে ঋতুশ্রী আর আমি আরজে পৃথ্বীশ। আজকের গল্পের লেখিকা অনন্যা মিত্র বসু। পর্ব ৭। দিব্যর সাথে এখন দেখা করা যাবে না, অসুস্থ, ওষুধ খেয়ে সবে ঘুমিয়েছে। এখন ওকে ডাকলে আরো শরীর খারাপ হবে। বিকেলে দেখা করলেই হবে। আর এতদিন পাত্তা নেই, ছেলেটার খবর নেওয়া নেই। এখন হঠাৎ উড়ে এসে ছেলেটাকে কতদিন দেখিনি। ন্যাকামো দেখলে গা জ্বলে যায়। কথা বলতে বলতেই অর্পিতার হঠাৎ নজরে পড়ে নীলের ওপর। স্তম্ভিত হয়ে যায় নীলকে দেখে। উফ, কি রূপ! দেব একসময় রূপবান ছিল, কিন্তু এখন তো তার বয়স বেড়ে গেছে। আর এত কচি ছেলে, এমন পেশিবহুল চেহারা, তারপর নীল চোখ, রীতিমতো হিরো মার্কা চেহারা। অর্পিতা নিমেষে কাত হয়ে পড়ে নীলের দিকে। বয়স্ক দেবের তুলনায় নীল অনেক বেশি কাম্য মনে হয় তার কাছে। দেব আর অর্পিতার মানসিক সমতুল্যতা অনেক বেশি। সেই কারণেই তারা দুজনে এত ঘনিষ্ঠ। দুজনেই অত্যন্ত স্বার্থপর, কামুক, চরিত্রহীন শয়তান। তাই ঠিক যেভাবে অর্পিতা দেবের কাছে একঘেয়ে হয়ে উঠেছে, ঠিক একই রকম হয়েছে অর্পিতার কাছেও। একসাথে দিনের পর দিন কাটাতে কাটাতে দুজনের কাছে দুজনের গ্রহণযোগ্যতা অনেকটাই কমে গেছে। সেই কারণেই দেব হঠাৎ অশ্মির প্রতি আকর্ষণ বোধ করে, আর অর্পিতা নীলের প্রতি। অর্পিতা নিজের কথা থামিয়ে নীলকে খানিকক্ষণ ভালো করে দেখে, তারপর কৌতূহলী হয়ে বলে ওঠে, এ আবার কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস তুই? অশ্মি কিছু বলার আগেই দেব তিক্তভাবে বলে, তোমার দিদির নতুন বয়ফ্রেন্ড। নতুন পীড়িত তো, তাই অসুস্থ ছেলেকে দেখতেও সঙ্গে না নিয়ে এসে পারেনি। অশ্মির বয়ফ্রেন্ড? কথাটা শুনেই অর্পিতার চোখে আগুন জ্বলে ওঠে। অদ্ভুত ভাগ্য দিদিটার। ওই তো রূপের ধুনুচি, তাতেও ঠিক কিভাবে যেন একটার পর একটা অসাধারণ ছেলেকে ফাঁসিয়ে নেয়। প্রথমে তো দেবের মতো ছেলেকে বিয়ে করলো, তারপর সে সরে যেতে না যেতেই এরকম একটা অল্প বয়সী অসম্ভব রূপবান ছেলেকে জড়িয়ে ফেলেছে। ভালো রকমই জড়িয়েছে বোঝা যাচ্ছে। না হলে স্বামী আছে, ছেলেকে দেখতে যাচ্ছে শুনেও সঙ্গে এসেছে। অর্পিতার মনে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। সে দেবেই আটকে আছে, অথচ তার দিদির কাছ থেকে তার স্বামীকে কেড়ে নেবার পরও সে আবার একজন মানুষকে ধরে ফেলেছে। না, যে করেই হোক এই ছেলেটাকেও কেড়ে নিতে হবে। তার রূপে মুজবে না এমন ছেলে হয় না। সে মনকে স্থির করে, অনেক হয়েছে দেবকে নিয়ে খেলা। এবার আবার নতুন করে অস্ত্র সানাতে হবে। দিদির থেকে কেড়ে নেবার মজাই আলাদা। আমি দিব্যকে একবার না দেখে কোথাও যাব না, কোথাও না। আমার ছেলেকে দেখার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। অশ্মির তীব্র চিৎকারে তখনকার মতো চিন্তার জাল কেটে বেরিয়ে আসে অর্পিতা। তোমার ছেলে? এতদিন সে কথা মনে ছিল না? আমি যখন ফোন করেছিলাম তখন তো পাত্তাও দাওনি। তাহলে এখন কিসের আদিক্ষেতা শুনি? অর্পিতা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ বেঁকিয়ে বলে, অর্পিতা, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। এসব কথা ওর ওপর কোনো প্রভাব ফেলবে না, জানোই তো। অশ্মি, চলো দিব্যর কাছে। দেব ভাবলেশহীন মুখে বলে। অশ্মি প্রায় পাগলের মতো অস্থির অবস্থায় দিব্যর ঘরে পৌঁছয়। দিব্য বিছানার ওপর গোটা কতক বালিশে হেলান দিয়ে চুপ করে বসেছিল। মুখ অত্যন্ত পাণ্ডুর, ফ্যাকাশে। দেখলেই বোঝা যায় সে ভালো রকম অসুস্থ। তার ফর্সা মুখশ্রীর উপর রোগ
কালো একটা ছাপ ফেলেছে। বয়স 13 হলেও আরো কিছুটা কম দেখায় যেন। দিব্যর বিছানার পাশের চেয়ারে একটি বছর 21-22-এর ছেলে বসে আছে, অত্যন্ত সুপুরুষ। মুখটা যেন দিব্যর মুখ বসানো, প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ। দিব্য ফ্যাঁস ফ্যাঁসে গলায় তার সঙ্গে ধীরে ধীরে কথা বলছিল। অশ্মি ধরফড়িয়ে ঘরে ঢুকতেই ছেলেটি তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। দিব্য দরজার উল্টো দিকে ঘাড় ঘুরিয়ে থাকায় সে মাকে প্রথমে দেখতে পায়নি। এখন অন্য ছেলেটি উঠে দাঁড়াতে সে চমকে দরজার দিকে তাকিয়ে অশ্মিকে দেখতে পেল। নিমেষে তার মুখ শক্ত হয়ে উঠল। ইনি এখানে কেন? দেখছো না মনি, আমি কাকুমণির সঙ্গে কথা বলছি। এতদিন পরে আমাকে বিরক্ত করতে একে কে আসতে বলেছে? কথাগুলো দিব্য অর্পিতাকে লক্ষ্য করে বলে। অর্পিতার মুখে একটা শয়তানি হাসি দেখা দিয়েই মিলিয়ে যায়। সে কিছু বলার আগেই অশ্মি গিয়ে দিব্যর পাশে বসে পড়ে, তার কপালে হাত রাখে। কেমন আছিস বাবু, কেমন আছিস? মার উপর এত রাগ তোর? আচ্ছা, তোর যা ইচ্ছে আমাকে বলে নে, তারপর তারপর তোর সঙ্গে অনেক কথা বলবো। তুই তুই কত বড় হয়ে গেছিস সোনা। আমি মা? আমার মা নেই, মনি আমার মা। আর কোনো মায়ের আমার দরকার নেই। আর রাগ করার কথা বলছেন? অপরিচিত অজানা মানুষের উপর রাগ করার ইচ্ছে বা অধিকার কোনোটাই আমার নেই। আপনি এবার আসতে পারেন। আমার শরীর ভালো নয়, আমি কাকুমণির সঙ্গে একটু কথা বলে ঘুমোবো। প্লিজ আপনি এখান থেকে যান। আপনাকে দেখে আমার ঘেন্না করছে। প্লিজ মনি, একে এখান থেকে নিয়ে যাও। দিব্য কাটা কাটা গলায় বলে। দিব্য, দিব্য সোনা আমার, এমন করে বলে না। মা খুব খারাপ। তাও মা এতদিন পরে এসেছে, মায়ের সঙ্গে একটু কথা বলবি না প্লিজ বাবু? অশ্মি অনুনয়ের স্বরে বলে। তার চোখ দিয়ে অবাধ্য জলের রাশির ধারা নামতে থাকে। যান, যান বলছি এখান থেকে। আপনি কি সোজা কথা বোঝেন না? শুনুন, এতদিন পর এসে কেঁদে কেটে মা বললেই মা হওয়া যায় না। মায়ের কর্তব্য করতে হয়। আপনি তো ছোটবেলাতেই আমাকে ছেড়ে চলে গেছেন, তাই এখন আর আমি পারবো না আপনাকে মা বলতে। প্লিজ আপনি যান, আমার শরীর খারাপ লাগছে। দিব্যর গলায় অসহ্য বিরক্তি। আর কত নির্লজ্জ হবি দিদি? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবি? ছেলেটাকে না মেরে শান্তি হবে না, তাই না? কি মরতে যে তোকে এখানে ডেকে আনা হলো কে জানে। এখন তো মনে হচ্ছে তুই ছেলেটার মৃত্যুর কারণ হবি। চল এখন, পরে আবার দেখা করবি। অর্পিতা অশ্মির হাত ধরে টান মারে। না, আমি যাব না কোথাও। আমি এতদিন পর ছেলেকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। অশ্মি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয়। ম্যাম প্লিজ এতটা অধৈর্য হবেন না। দিব্যর জন্য সত্যিই উত্তেজনা ঠিক নয়। আচমকা আপনাকে দেখে উত্তেজিত হয়ে যাচ্ছে। ও একটু ঘুমিয়ে নিক আর আপনিও একটু বিশ্রাম করে নিন। অনেক দূর থেকে এসেছেন তো। তারপর আমি কথা দিচ্ছি আমি নিজে আপনার কাছে দিব্যকে নিয়ে যাব। হ্যাঁ, আপনারা দুজনেই উত্তেজিত হয়ে আছেন, যেটা ঠিক নয়, তাই একটু সময় দিন। উত্তেজনা কমে গেলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। প্লিজ ম্যাম। এবার দিব্যর ঘরে থাকা ছেলেটি অত্যন্ত শান্ত গলায় অশ্মিকে বোঝাবার চেষ্টা করে। ছেলেটির গলায় এমন কিছু ছিল যার জন্য অশ্মি তার কথা মানতে বাধ্য হল। সে ছেলেটির পিছু পিছু নির্দিষ্ট ঘরে এসে বিছানার ওপর উপুর হয়ে পড়ল। কান্নায় তার শরীরটা ফুলে ফুলে উঠছে। সে জীবনের সব যন্ত্রণা সহ্য করতে পারছে, কিন্তু নিজের একমাত্র সন্তান, যাকে প্রতি মুহূর্তে নিজের বাঁচার অবলম্বন মেনে এসেছে,
তার কাছ থেকে আঘাত যেন তাকে ভেঙে চুরমার করে দিল। ছেলেটি কিছুক্ষণ অসহায়ভাবে তাকিয়ে রইল ক্রন্দনরত অশ্মির দিকে। তারপর ধীর পায়ে আস্তে আস্তে চলে গেল। তার অবস্থা অশ্মির থেকে ভালো কিছু নয়, বরং আরও খারাপ। একজন পথের ভিখারির জীবনেও বোধহয় তার জীবনের থেকে কম জটিলতা থাকে। অশ্মি নিজের ঘরে বসে বসে অগুন্তি কথা ভেবে যাচ্ছিল, শুধু বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। আচমকাই একটা ডাকে তার হুঁশ এলো। দেখল দরজায় একজন পরিচারিকা দাঁড়িয়ে। ম্যাডাম জি, বড়ে সাহেব আপকে বুলায়া হ্যায়। অশ্মি কোনো কথা না বলে পরিচারিকাটির সঙ্গে দেবের ঘরে ঢুকতেই দেখল সেখানে দেবের সঙ্গে তার বাবা, মা এবং একজন অপরিচিত ভদ্রলোক বসে আছেন। অর্পিতা কোথাও নেই। অশ্মি ঘরে ঢুকতেই দেব বলল, বসো, কিছু জরুরি কথা জানাবার জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে। ইনি ডক্টর জগদীশ সাহানি। তুমি তো জানো দিব্যর প্রাইমারি মাইলোফাইব্রোসিস হয়েছে। এতদিন ডক্টর রবিকর জৈনের আন্ডারে দিব্যর ট্রিটমেন্ট চলছিল দিল্লিতে। কদিন হলো এখানে আনা হয়েছে। দিব্যর শরীর ভালো নয়, তাই এমার্জেন্সির জন্য ডক্টর জৈনি ডক্টর সাহানিকে দিব্যকে দেখতে বলেছেন। উনি এবার তোমাকে যা বলার বলবেন, কারণ ডাক্তারি ব্যাপার স্যাপার আমাদের থেকে উনিই তোমাকে ভালো বোঝাতে পারবেন। অশ্মি ধপাস করে একটা চেয়ারে বসে পড়ে, আলুথালুভাবে বলে, ডক্টর ডক্টর আমি দিব্যর মা। আমাকে প্লিজ খুলে বলুন, আমি ওর জন্য সব করব। প্লিজ মিসেস সিংঘানিয়া, উতলা হবেন না। মাথাটা ঠান্ডা রেখে আমি যা বলছি সেটা ভালো করে শুনুন। দিব্যর যে রোগটি হয়েছে সেটি একটি বিরল বোনম্যারো ঘটিত রোগ। এতে ঠিকমতো রক্ত তৈরি হয় না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু দিব্যর যা অবস্থা তাতে ওর জীবন বাঁচানোর একমাত্র উপায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এছাড়া ওকে বাঁচানোর আর কোনো উপায় আমরা জানি না। ডক্টর সাহানি অত্যন্ত গম্ভীর গলায় বললেন, তাহলে তাই করুন, দেরি করছেন কেন? ওকে বাঁচানোর জন্য যা করার সেটা যত তাড়াতাড়ি সম্ভব করুন। ওর চিকিৎসার জন্য টাকার কোনোদিন অভাব হবে না, সেটা আমি বলছি। অশ্মি চেঁচিয়ে ওঠে, টাকাটা ফ্যাক্টর নয় মিস্টার সিংঘানিয়া। মিস্টার সিংঘানিয়ার যে টাকার অভাব নেই সেটা আমিও জানি, না হলে উনি জৈন স্যারকে এফোর্ড করতে পারতেন না। সমস্যাটা অন্য জায়গায়, আর সেই জন্যই আপনাকে এখানে ডেকে পাঠানো হয়েছে। ডক্টর সাহানি একটু যেন বিরক্ত গলায় বললেন, কি সমস্যা বলুন? আমি দিব্যকে বাঁচাতে সমস্ত কিছু করতে রাজি আছি। অশ্মি উত্তেজিতভাবে বলে। অশ্মি লক্ষ্য করে না তার এই কথাটায় দেবের মুখে অদ্ভুত একটা হাসি খেলেই মিলিয়ে যায়। দেখুন মিসেস সিংঘানিয়া, দিব্যর ব্লাড গ্রুপ আর বোন ম্যারো অত্যন্ত রেয়ার। এই গ্রুপের ব্লাড এবং বোন ম্যারো এই মুহূর্তে কোনো ব্লাড ব্যাংকে অ্যাভেলেবেল নেই। তাই আমরা ওর পরিবারের মানুষদের সঙ্গেই এগুলো ম্যাচ করিয়েছি, কিন্তু কারোর সঙ্গেই বোন ম্যারো ম্যাচ হয়নি। বাকি আছেন শুধু আপনি। আপনার সঙ্গে না মিললে আমাদের আর কিন্তু সত্যি কিচ্ছু করার থাকবে না। তাই হোপ ফর দ্য বেস্ট। প্রে করুন যাতে আপনার সঙ্গে ওর বোন মেরো ম্যাচ করে। কিন্তু কিন্তু আমার সঙ্গে না মিললে তখন কি হবে? তখন দিব্যর কি হবে? অশ্মি অস্থিরভাবে বলে, কি হবে মিসেস সিংঘানিয়া সেটা আমরাও জানি না। আমরা তো ভগবান নই। যদি এই বোনমেরও কোথাও পাওয়া যায় সেই চেষ্টা করতে হবে। তবে দিব্যর হাতে মাত্র বছর খানেক সময় আছে, বা তার চেয়ে আরেকটু বেশি। এটাই যা ভয়ের ব্যাপার। ডক্টর সাহানি আস্তে আস্তে বললেন, আর কিছু করার নেই মানে? আমি ওকে লন্ডন নিয়ে যাব?
বেস্ট ট্রিটমেন্ট দেব। কিছু করার নেই, হতেই পারে না, আমি হাল ছাড়ব না। অশ্মি ছটপট করতে থাকে। সে আপনি যেখানেই নিয়ে যান, বোন মেরো না পেলে ওকে বাঁচানো খুব কঠিন। তাছাড়া অত দূরও ট্রাভেল করতে পারবে কিনা সেটাও সন্দেহ। ওর নিজের একটা ভাই বোন থাকলেও না হয় ভেবে দেখা যেত, কিন্তু সেটাও তো নেই। আপনার সঙ্গে যদি না মেলে তাহলে তো একটাই উপায় হতে পারে, আপনি আর মিস্টার সিংহানিয়া যদি আরেকটি সন্তানের জন্ম দেন, সেক্ষেত্রে মিলে যেতে পারে, অনেকটাই চান্স আছে। ডক্টর সাহানি ইতস্তত করে বললেন, কি আজে বাজে বকছেন? আরেকটা সন্তান, এসব কি ছেলে খেলা হচ্ছে নাকি? দিব্যর কি হবে জানা নেই, তার মধ্যে এসব বলতে আপনার লজ্জা করছে না? অশ্মি ক্ষিপ্ত বাঘিনীর মতো হয়ে ওঠে। দেখুন ম্যাডাম, আই এম রিয়েলি সরি যদি আপনাকে হার্ট করে থাকি, কিন্তু আমি ওভাবে মিন করতে চাইনি। দিব্যকে বাঁচানোর একটা চেষ্টা হিসেবে ওর জন্যই আমি জাস্ট একটা সাজেশন দিয়েছি। এবার আপনি আর মিস্টার সিংহানিয়া মানবেন কি না সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। আচ্ছা মিস্টার সিংহানিয়া, আমি এবার আসছি। হ্যাঁ, কাল সকালে ম্যাডামের ব্লাড এবং বোন ম্যারো টেস্ট আর ম্যাচিং এর সব ব্যবস্থা হয়ে গেছে। ডক্টর সাহানি দেবকে কথাগুলো বলে তার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এলেন। দেবের অন্যতম কর্মচারী সম্পত তার গাড়ির দরজা খুলে একটা ছোট কালো সুটকেস গাড়িতে রেখে দিল। গাড়ি চলতে শুরু করলে সাহানি সুটকেস খুলে দেখলেন তাড়া তাড়া 500 টাকার নোট। মিস্টার সিংহানিয়া নিজের কথায় বেশ পাকা, মনে মনে ভাবলেন তিনি। নিজের গলার টাইটা আলগা করে সিটে শরীরটা এলিয়ে দিলেন তিনি। এখনো বুক কাঁপছে তার। যদিও নাটকটা তিনি মন্দ করেননি, মিস্টার সিংহানিয়া যেভাবে ওই মহিলাকে কথার প্যাঁচে ফাঁসাতে বলেছিলেন ঠিক তাই করতে পেরেছেন তিনি। কিন্তু নিজের বিয়ে করা বউকে লোকে কেন ফাঁসাবে? যাকগে, এইসব বড় লোকে ব্যাপারে তার না থাকাই ভালো। তার তো টাকা নিয়ে কথা। তুমি চিন্তা করো না অশ্মি, দিব্যর জন্য আর একটা সন্তানের জন্ম দিতে তোমাকে আমার সঙ্গে সহবাস করতে হবে না। তাতে দিব্যর যা হয় হোক, সে আমি বুঝে নেব। তোমার সঙ্গে আর দিব্যর যোগ কতটুকু, যা হারানোর সেটা তো আমি। দেবের চোখে জল এসে যায়। সে এমন করুণ ভাবে চোখের জল মুছে, যেটা দেখলে বোঝা যায় না তার মনে আসলে কি লুকিয়ে আছে। ওর কথা বাদ দাও, তুমি বলো, তোমার কি ওর সঙ্গে আরেকটি সন্তানের জন্ম দিতে আপত্তি আছে? এতক্ষণে কথা বললেন অর্চিতা দেবী। না মা, আমি দিব্যর জন্য সবকিছু করতে রাজি। আর ও তো আমার বিবাহিতা স্ত্রী। ও আমাকে ছেড়ে চলে গেলেও ওকে আজও আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। দেব ভারাক্রান্ত গলায় বলে, শোনো অশ্মি, যদি তোমার সঙ্গে দিব্যর বোন ম্যারো ম্যাচ হয়ে যায় তাহলে তো ভালোই হলো, কিন্তু যদি ম্যাচ না হয় আর তুমি আরেকটা সন্তানের জন্ম দিতে না চাও, তাহলে বুঝবো আমার দাদু ভাইয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। অর্চিতা দেবী কঠোর গলায় বললেন, মা, তুমি কি কিছুই বুঝতে চাইছো না? আমার বয়স 40 ছুঁই ছুঁই। এই অবস্থায় এতদিন পর কিভাবে সন্তান আসবে তুমি বলো না। অস্মিতা কেঁদে ফেলে। শোনো, 40-এ তুমি প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছ না, যে হবে না। আর আর তোমার প্রাণের ভয়কে আমি হিসাবের মধ্যে ধরি না। তুমি মরলে আমরা সবাই বাঁচি। তোমার প্রাণের ঝুঁকি নিয়ে যদি দাদু ভাই বাঁচে তাহলে তোমাকে সেই ঝুঁকি নিতেই হবে। মা হয়ে যদি এইটুকু করতে না পারো তাহলে তাহলে তুমি মা নও, একটা ডাইনি। অপুকে দেখে শেখো কিছু। যে বোন নিজের ছেলেকে ছেড়ে চলে গেছে, সেই ছেলেকে দেখার জন্য নিজে সংসারটুকু পর্যন্ত করল না। ছি ছি। কাউকে কিছুই বোঝাতে পারল না অশ্মি। চিরকাল সেই তো ভিলেন হয়ে এসেছে, আজও তাই হলো। সবাই মিলে তার উপর নিজেদের চিন্তাভাবনা চাপিয়ে দিল। দিব্যর সঙ্গে
তার বোন ম্যারো ম্যাচ না হলে তাকে আবার দেবের সন্তানের মা হতে হবে। বাইরে অস্থিরভাবে পায়চারি করছিল জ্যাসমিন। সে অধৈর্যভাবে হাতের মোবাইলটাতে সময় দেখল। প্রায় 1 ঘন্টা হতে চলল। অশ্মির ফ্লাইট ল্যান্ড করবার কথা, এখনো বেরোলো না কেন? মেয়েটা যে কি করছে কিছুই বুঝতে পারছে না জ্যাসমিন। ইন্ডিয়া যাবার পর থেকেই অশ্মি কেমন যেন একটা বদলে গেছে হঠাৎ। প্রায় 3.5 মাস বাদে অশ্মি ফিরছে, অথচ এই প্রথম অশ্মি তাকে প্রায় কিছুই জানায়নি যে ইন্ডিয়াতে কি হয়েছে। সে ফোন করলেও বিশেষ কিছু না বলে এড়িয়ে গেছে, কোনো সাহায্যের কথাও কিছু বলেনি। কেমন আছে কে জানে, কেমনভাবে ওকে দেখবে সেটা ভেবেই জ্যাসমিনের টেনশন হয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, দেব আর অর্পিতার হাত থেকে অশ্মি এত সহজে কি করে ছাড়া পাচ্ছে। তাহলে কি অশ্মির বিশাল কোনো ক্ষতি হয়েই গেছে? কারণ তার দৃঢ় বিশ্বাস কোনো মতলব ছাড়া ওরা কখনোই অশ্মিকে ডেকে নিয়ে যেত না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? না, কিছুই তো মিলছে না। সবকিছু যেন ঘেঁটে যায় জ্যাসমিনের কাছে। হেই, কিরে, কি এত ভাবছিস তন্ময় হয়ে? নতুন বরকে বড্ড মিস করছিস বন্ধুত্ব রাখতে গিয়ে, আর বন্ধুকে গালাগালি দিচ্ছিস, তাই না? তোকে বারণ করেছিলাম তো আসতে, কেন এলি শুধু শুধু? লঘু কণ্ঠে কথাগুলো শুনে ঘোর ভেঙে সামনে তাকিয়ে অবাক হয়ে যায় জ্যাসমিন। এ কোন অশ্মি? যে অশ্মি লন্ডন থেকে ইন্ডিয়া গিয়েছিল সে ছিল ভীতু, ডিপ্রেসড, আতঙ্কিত। আর তার সামনে যে অশ্মি এখন দাঁড়িয়ে, সে রীতিমতো প্রাণ প্রাচুর্যে ভরপুর ঝকঝকে একজন মহিলা। অশ্মির গোটা ব্যক্তিত্বে যেন আমূল এক পরিবর্তন ঘটে গেছে। দেখতেও আগের চেয়েও অনেক অনেক ভালো লাগছে, রিল্যাক্সড লাগছে। আগের চেয়েও একটু যেন মোটা হয়েছে অশ্মি। 3.5 মাসে এতটা পরিবর্তন দেখে জ্যাসমিন রীতিমতো চমকে যায়। ভালোভাবে খুঁটিয়ে দেখতে থাকে সে অশ্মিকে। কি রে, কি দেখছিস ওরকম করে? চিনতে পারছিস না নাকি? বাই দ্য ওয়ে, সরি অ্যান্ড কংগ্রাচুলেশনস। সরি যে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে থাকতে পারিনি, আর কংগ্রাচুলেশনসটা বিয়ের জন্যই। অশ্মি হেসে বলে, ও সব বাদ দে, আগে বল তো তোর ব্যাপারটা কি? এই 3 মাসে এমন কি হলো যে তুই এতখানি বদলে গেছিস? তোকে তো চিনাই যাচ্ছে না। দেব আর অর্পিতা তোকে এত সহজে ছেড়ে দিল? দেব কোথায়? ওকে আবার ইন্ডিয়াতে রেখে চলে এলি নাকি? আচ্ছা, নীলই বা কোথায়? আমি তো ওর জন্যই কিছুটা নিশ্চিন্ত ছিলাম তোর জন্য, কিন্তু ও কোথায়? জ্যাসমিন এক নিঃশ্বাসে বলে যায়। জ্যাসমিনের অধীরতা দেখে অশ্মি হেসে ফেলে। ধীরে বন্ধু, ধীরে। সে অনেক অনেক ঘটনা, এখানে দাঁড়িয়ে এভাবে বলা সম্ভব নয়। একটু বিশ্রাম আর খাওয়া দাওয়া করা দরকার। চল আমার অ্যাপার্টমেন্টে চল, ওখানে আগে একটু ফ্রেশ হয়ে খেয়ে নি, না হলে শরীরটা আরো খারাপ হবে। আমি মা হতে চলেছি জ্যাস, আমার 16 উইকস চলছে। এতক্ষণ জার্নি করেছি তো, তাই একটু বিশ্রাম দরকার। তারপর ওয়েট 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 ওয়েট, তুই প্রেগনেন্ট? মানেটা কি? কি ব্যাপার হচ্ছে? আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, খুলে বলবি কি তুই? অশ্মির কথার মাঝেই জ্যাস উতলা হয়ে ওঠে। ওরে বলছি তো সব বলবো, আগে বাড়িতে চল। এবার সত্যি আমার শরীর খারাপ লাগছে। অশ্মির গলাটা এবার একটু ক্লান্ত শোনায়। হ্যাঁ 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 হ্যাঁ, চল চল। এভাবে কেউ ট্রাভেল করে নাকি? আমাকেও তো কিছুই বলিসনি, ছাগল একটা। দুজনের দিকে তাকিয়ে প্রাণ খুলে হেসে ওঠে অনেক দিন পর। জ্যাসমিনের খুব ভালো লাগে অশ্মিকে এত দিন পর এভাবে হাসতে দেখে। দুজনে গাড়ির দিকে রওনা দেয়। এবার সব খুলে বল, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। খাওয়া দাওয়ার পর অশ্মির পাশে শুয়ে জ্যাসমিন কথাগুলো বলে। ওরা যখন আমাকে দিব্যর অসুখের ব্যাপারটা নিয়ে ডেকে পাঠিয়েছিল,
সন্দেহ আমার তখনই হয়েছিল যে ওরা আমাকে ফাঁসাতেই ডাকছে, যেটা তোরা সবাই বলেও ছিলিস। কিন্তু আমি জানতাম আমাকে যেতেই হবে, কারণ আর সহ্য করব না, অনেক করেছি। তাই এবার আমি ফাঁসতে নয়, ফাঁসাতে গিয়েছিলাম। ঠিক করেছিলাম, যেমন করেই হোক এবার দিব্যকে উদ্ধার করে আনতেই হবে। অশ্মি জেসমিনের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমাকে সেটা বলিসনি কেন? আমি নিজে তোকে হেল্প করতাম। জেসমিন বলে ওঠে, বলিনি ইচ্ছে করেই। ছোট থেকেই বাবা মার দেওয়া কমপ্লেক্সের কারণে আমার অনেক গুণ থাকা সত্ত্বেও শুধুমাত্র রূপ নিয়ে ভেবে গেছি, আর মনে করেছি রূপ নেই যখন, তখন আর কিছুই নেই। ভুলেই গেছি নিজের আত্মবিশ্বাস, অন্তর্নিহিত গুণের কথা, যেগুলোই আজ আমাকে দাঁড় করিয়ে রেখেছে। দিল্লিতে অত বড় কলেজে কিন্তু আমি টাকার জোরে চান্স পাইনি, পেয়েছি মেধার জোরে। অথচ সেই মেধাটাকেই ভুলে আমি ঠুনকো স্ট্যাটাসের পেছনে ছুটতে গিয়ে নাইসার মতো মেয়ের ফাঁদে পা দিয়েছি, আর সেই সূত্রে শিকার হয়েছি দেবের মতো নরপশুর। সেদিন যদি এতটুকু আত্মবিশ্বাস দেখাতে পারতাম, নিজের লড়াইটা নিজে করতে পারতাম, নিজের মেধাকে, নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখে মেকি বড়লোকির পেছনে না ছুটতাম, তাহলে হয়তো আমার জীবনটা আজ অনেক সহজ হতে পারত রে। তাই এবারে ভেবেছিলাম নিজের লড়াই নিজেই লড়ব। আর কতদিন অন্যের ভরসায় জীবন চালাবো বলতে পারিস? তুই আমার জীবনের সবচেয়ে বড় স্তম্ভ, কিন্তু তোরও তো একটা জীবন আছে। আর কতদিন ওভাবে তোর ঘাড় ধরে নিজের সমস্যার সমাধান করব বলতো? তাই এবারে ভেবেছিলাম যা করার সেটা আমিই করব। জীবনে কম আঘাত তো পাইনি, আর কত আঘাত আমাকে ওরা দিতে পারবে সেটাই দেখার ছিল। ওরা অনেক কিছু করেছে আমার সঙ্গে, এবার ছিল তারই উত্তর দেবার পালা, ঘুরে দাঁড়াবার পালা। অশ্মি কিছুক্ষণের জন্য দম নেয়। বেশ, বুঝেছি। এর উত্তর আমি পরে তোকে দেব। আগে ওখানে কি হলো সেগুলো ভালো করে শুনে নি। জেসমিন গম্ভীরভাবে বলে, ওখানে যাওয়ার পর দেখলাম দিব্য বেশ অসুস্থ, আমাকে সহ্য করতে পারছে না। ওরা বলল যে ওর বিরল বোন ম্যারো ঘটিত রোগ হয়েছে, সেটাতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কোনো গতি নেই ওকে বাঁচানোর। কারণ নাকি বোন ম্যারো মেলেনি, কোনো ব্লাড ব্যাঙ্কই নেই। আমার সঙ্গে ম্যাচ না করলে দ্বিতীয় আরেকটি বাচ্চাকে পৃথিবীতে এনে তার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। একজন ডাক্তারকে দিয়ে বলালো এসব কথা। অশ্মি থেমে থেমে বলে, স্কাউন্ড্রেল একটা! পশু বললেও পশুদের অপমান করা হয়। জেসমিন চিড়বিড়িয়ে ওঠে। আমি প্রথমটা জানিস কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, যখন বাবা মা দেব সবাই খুশি খুশি হয়ে দ্বিতীয় বাচ্চার জন্য লাফিয়ে উঠল। মনে হলো দিব্যর যেন কিছুই হয়নি, দ্বিতীয় একটা বাচ্চাই যেন আসল উদ্দেশ্য। দিব্য যেন কিছুই নয়, আমিও যেন কিছুই নই। আমি প্রথমে কিছুই বলতে পারিনি। একে তো দিব্যকে অসুস্থ দেখে, আর তার উপর ওর কথা শুনে আমি দুর্বল হয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। তাছাড়া আমার মনে বসে থাকা দেবের জন্য যে ভয় কাজ করত, সেটাও আমাকে নরম করে দিয়েছিল। তখনকার মতো ভেঙে পড়ে কিছুক্ষণের জন্য যেন ওদের কথাই মেনে নিয়েছিলাম। কোনো প্রতিবাদই করতে পারিনি সেই মুহূর্তে। অশ্মি কথা বলতে বলতে কেমন একটা আনমনা হয়ে যায়। উফ, এ তো খারাপ মানুষ হতে পারে? এদের মানুষ বলতে লজ্জা হয়। দেব তোকে এইভাবে আবার ভোগ করলো? তুই কিচ্ছু বললি না? এই বাচ্চাটা কি দেবের? জেসমিন হতাশ গলায় বলে। অশ্মি জেসমিনের প্রশ্নের উত্তর না দিয়ে আনমনাভাবেই বলতে থাকে, ওদের সামনাসামনি বাধা দিতে পারিনি, কিন্তু ভেতরে আমার মন বিদ্রোহ করে উঠেছিল। আমি দেবের কথায় আর বিশ্বাস করিনি। নিজের ঘরে বসে অনেকক্ষণ ধরে ভেবে মনে হচ্ছিল এই ফাঁদ কেটে আমাকে বেরোতেই হবে।
কিছুতেই আর ওই লোকটার সঙ্গে এক বিছানায় যাব না। কিন্তু কি করব বুঝতে পারছিলাম না বলে ভেবেছিলাম নীলের সঙ্গে কথা বলি। আমরা একে অপরকে ভালোবাসি, তাই নীলেরও জানার অধিকার আছে আমার জীবনে ঠিক কি ঘটছে। ভেবেছিলাম দুজনে মিলে কথা বলে নিশ্চয়ই কোনো পথ বেরোবে। কিন্তু সে রাতে নীলের ঘরে গিয়ে দেখলাম একটা অন্য দৃশ্য। আমার কিন্তু ওখানে গিয়েই সন্দেহ হয়েছিল। হাভেলিতে ঢুকে দেবের মুখোমুখি হওয়া স্তক ও কেমন একটা বদলে গিয়েছিল। আমি ভেবেছিলাম যতই হোক, ও জানে আমি দেবের বিবাহিতা স্ত্রী, আর একজনের সামনে তার স্ত্রীর প্রেমিকের অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। আমি যেটাকে স্বাভাবিক ভেবেছিলাম, পরে বুঝলাম ব্যাপারটা অন্য কিছু। নীলের ঘরে গিয়ে দেখি দেব প্রচণ্ড তড়পাচ্ছে নীলের উপর। তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীর দিকে হাত বাড়ানোর? হ্যাঁ, অশ্মি শুধু আমার। তুমি রাস্তার কুকুর, নৈবেদ্যে হাত দেবার অধিকার তোমাকে কে দিল? হ্যাঁ, ভুলে গেছো সব কথা? চাপকে তোমার সবকিছু মনে করিয়ে দেবে এবার। জানিস, আমি অবাক হয়ে দেখলাম নীল, যাকে আমি এত ভালোবাসি, সে কেমন কুঁকড়ে জুবুথুবু হয়ে গেছে পুরো, যেন একটা কুকুরের মালিক তাকে ধমকাচ্ছে। আমি সত্যি যেন কিছুই মেলাতে পারছিলাম না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নীল দেবের সঙ্গে কি করছিল? দেবের থেকে তোকে বাঁচাতে আমি ওর উপর ভরসা করেছিলাম, আর ও দেবের কাছে এই ব্যাপারটা কি হলো? জেসমিন প্রায় হতবাক হয়ে বলে, দেব নীলকে ভাড়া করেছিল আমাকে ফাঁসাতে। অশ্মি ভাবলেশহীনভাবে বলল। মানে? জেসমিন প্রায় আঁতকে ওঠে। দেব বেশ কিছুদিন ধরেই অর্পিতার ব্যাপারে বোর হয়ে উঠেছিল। অর্পিতা নিঃসন্দেহে অসামান্য সুন্দরী, কিন্তু দেবের মতো ছেলে কতদিন একটা মেয়েতে সন্তুষ্ট থাকতে পারে বলতো? তার উপর অর্পিতা যেভাবে ওকে আঁকড়ে ধরেছিল, তাতে দিনে দিনে ওর কাছে অর্পিতার আকর্ষণ ফুরিয়ে যাচ্ছিল। সে সময় ওর হঠাৎ করে পুরনো আকর্ষণ ফিরে এলো। জগতে সবসময় দু ধরনের মানুষ থাকে। একটা ধরন হলো ডমিনেন্ট, যারা অলিখিতভাবে অন্যের উপর নিজের ইচ্ছেটাকে চাপিয়ে দিতে পারে। আর অন্য ধরনটা হলো সাবমিসিভ, যারা এই ডমিনেন্টের দ্বারা পরিচালিত হয়। একজন ডমিনেন্ট এবং একজন সাবমিসিভ একসঙ্গে ভালোভাবে থাকতে পারে, কারণ অপোজিট অ্যাট্রাক্টস। কিন্তু দুজন ডমিনেন্ট কখনোই একসঙ্গে সুখী হতে পারে না। দুর্ভাগ্যক্রমে দেব আর অর্পিতা দুজনেই ডমিনেন্ট, তাই ওদের পক্ষে দীর্ঘদিন একে অপরের সঙ্গে সুখের জীবন সম্ভব নয়। আর তার জন্যই দেবের হঠাৎ মনে পড়ল আমার কথা। আমার মতো সাবমিসিভ সঙ্গী আচমকা খুঁজে পাওয়া কঠিন, তাই হঠাৎ দেব আমাকে ফিরে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। ও আমাকে চাইছে, অথচ আমি ওর হাতের মধ্যে নেই। এটা দেবের সহ্য হয়নি। ছোট থেকেই যখন যা চেয়েছে তাই পেয়ে গেছে, তাই কোনো কিছু না পাওয়া ও সহ্যই করতে শেখেনি। চিরটা কাল ও যখন যা চেয়েছে যেন তেন প্রকারেণ তাই পেয়ে ছেড়েছে। সেই পাওয়ার রাস্তাটা যত খারাপই হোক না কেন। দেব এটা বুঝেছিল যে 5 বছর আগে যা হয়েছে তাতে করে আমাকে এমনি এমনি ডেকে পাঠালে আমি কখনোই যাব না। তুই অন্তত আমাকে যেতে দিবি না, সঙ্গে নিশ্চয়ই যাবি। তাই ওকে সঠিক সময় এবং সঠিক সুযোগকে কাজে লাগাতে হবে, ঠিক যেমনটা ও চিরটা কাল করে এসেছে। নিজের অবিশ্বাস্য ম্যানিপুলেটিভ শক্তি আর নেটওয়ার্ক দিয়ে ও আমাকে নিজের পোষা প্রাণীতে পরিণত করতে লেগে পড়েছিল। আমাকে অত্যাচার করে যে পৈশাচিক আনন্দ ও পেত, সেটার জন্য সব সীমা লঙ্ঘন করে গিয়েছিল। ভুলে গিয়েছিল মাত্র 5 বছর আগেই আমার প্রাণ নেবার চেষ্টা করতেও ওর দ্বিধাবোধ হয়নি। ও জানত ওকে এমন একটা সময় বাঁচতে হবে যখন তুই নিজের জীবনে ব্যস্ত থাকবি। তুই ব্যস্ত থাকলে আমাকে ফাঁসানোটা ওর কাছে খুব সহজ, কারণ
ও চিরকাল জেনে এসেছে আমি একটা ইমোশনাল ফুল ছাড়া কিছুই নই। তোর বিয়েটা ওর কাছে সেই চরম সুযোগটা নিয়ে এলো। ও জানে একটা মেয়ে নিজের বিয়ের সময় সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। সুযোগ বুঝে তোর ব্যস্ত থাকার সময়টাতেই ও অর্পিতা এবং মাকে ভুল বুঝিয়ে দিব্যর অসুস্থতার খবর আমাকে দিল, যাতে আমি আমার সন্তানের বিরল রোগের কথা শুনে উদ্ব্যস্ত হয়ে পড়ি এবং সেই সময় আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ যেন না থাকে। তুই ভাবতো ঠিক কোন সময় নীল আমার জীবনে এসেছিল? যখন তুই ব্যস্ত আর দিব্যর অসুস্থতার খবরে আমি পুরোপুরি বিপর্যস্ত। এটা হয়েছিল কারণ এর পুরোটাই ছিল দেবের প্ল্যান। ও জানতো তুই যতই ব্যস্ত হোস না কেন আমাকে একা কখনোই ইন্ডিয়াতে দেবের কাছে যেতে দিবি না। তাই এমন একজনকে পিকচারে আনা দরকার যার উপর তুই আমি দুজনেই ভরসা করব এবং তার সঙ্গে জয়পুর যেতে রাজি হয়ে যাব। দেবের মনে যতই বড় পিশাচ থাক না কেন, ওর বুদ্ধি অসম্ভব ক্ষুরধার। ও বুঝেছিল মা বাবা সন্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে পরবাসে সুদীর্ঘ জীবন কাটাতে কাটাতে আমার মনে একাকিত্ব জন্মাবেই। অবচেতন মনে আমিও স্নেহ, মমতা, সহানুভূতি, ভালোবাসার কাঙাল হয়ে থাকব। তাই আমার মতো অসহায় একটা মেয়ের জীবনে একজন সঠিক পুরুষ জায়গা করে নিতে পারবেই। আর তাই ও ওর কন্ট্যাক্ট আর টাকার জোরে ভাড়া করে বসল নীলকে, যে প্রকৃত অর্থে একজন নারীর কামনার বস্তু। অশ্মি এক টানা কথাগুলো বলে যায়। সত্যি দেবের বুদ্ধি বলা চলে বদবুদ্ধিও কম নয়। ও কিন্তু তোকে পারফেক্ট বুঝেছিল, বুঝলি? তুই ওর পাতা ফাঁদে পা দিয়েছিলিস, নিজের অজান্তেই তুই নীলকে ভালোবেসেছিলিস। তাহলে নীল যা করেছিল পুরোটাই টাকার খেলা। ওর মনে তোর জন্য আসলে কিছুই ছিল না। অদ্ভুত অভিনেতা তো। তোর জন্য ওর চোখে যে আমি সত্যিকারের ভালোবাসা, সহানুভূতি দেখেছিলাম, ও সব মিথ্যে ছিল। বিশ্বাস হচ্ছে না, সত্যি আমি মানুষ চিনতে এতটা ভুল করলাম। জাসমিন হতাশভাবে বলল, না, তুই ভুল করিসনি। এখানে দেবেরই সামান্য ভুল হয়ে গিয়েছিল। ও চাণক্যের কথাটা ভুলে গিয়েছিল যে ঘি আর আগুন একসঙ্গে থাকলেই গলবে। এখানে ঠিক সেটাই হয়েছিল। নীল এই কাজে পুরোপুরি নতুন ছিল। আচমকা টাকার দরকারে ও সে সময় হন্যে হয়ে ঘুরছিল। ওর মার কথা আমাকে অনেকটাই বলেছিল, কিন্তু পুরোটা বলেনি, বা কিছুটা মিথ্যে বলেছিল। ওর মা প্রস্টিটিউট ছিল। ওর জন্মের পর সবকিছু ছেড়ে দেয়, কিন্তু তা সত্ত্বেও ওর মা ওকে কাছে রাখতে পারেনি। ইউকের কঠোর চাইল্ড অ্যাক্টের কারণে ওর ঠাঁই হয় এক ফস্টার ফ্যামিলিতে। কারণ ওর পক্ষে ওকে সঠিক জীবন দেওয়া সম্ভব ছিল না। প্রেমিক আচমকাই জীবন থেকে হারিয়ে গিয়েছিল। তারপর সন্তানকেও হারিয়ে ওর মা ক্রমশ একজন ভ্যাগাবন্ড, ড্রাগ অ্যাডিক্ট মানুষে পরিণত হয়। নীলের জীবনও কিন্তু ফস্টার ফ্যামিলিতে খুব সুখের ছিল না। ওর পালক মাতা পিতা খুব একটা সুবিধার ছিলেন না। বাড়িতে ওর জীবন বেশ দুর্বিষহ গোছের ছিল। নিয়মিত স্কুলে গেলেও পারিবারিক সমস্যার কারণে ঠিকমতো পড়াশোনা ওর হয়নি। শেষ পর্যন্ত অন্য এক ফস্টার ফ্যামিলিতে ওর স্থানান্তর হয়, কিন্তু নীল সেখানেও পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। এই অবস্থায় ও বিভিন্ন হোটেলে ওয়েটারের কাজ করে করে শেষ পর্যন্ত সুন্দর চেহারার জন্য একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ পায়, মেল স্ট্রিপার হিসেবে। আর সেই সময় ও খুঁজে খুঁজে বার করে ওর আসল মাকে, ড্রাগ অ্যাডিক্ট, আধ পাগলি অসুস্থ বারবারাকে। বারবারার পুরো দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় নীল। আর তখনই জানা যায় বারবারার লিভার ক্যান্সারে আক্রান্ত। নীল মায়ের চিকিৎসার জন্য সে সময় পাগলের মতো অর্থের পেছনে দৌড়চ্ছিল, কারণ সে মেল স্টিপারের কাজ করে আহামরি কিছু রোজগার করতে পারত না। দেবের এজেন্ট ওর সামনে আমাকে কলঙ্কিনী, চরিত্রহীন, বদমাইশ একজন মহিলা হিসেবে তুলে ধরেছিল, আর দেবকে
জগতের সবচেয়ে মহান পুরুষ হিসেবে যে নিজের কলঙ্কিনী পলাতকা স্ত্রীকে ফিরিয়ে আনতে ওর সাহায্য চায়। নীল বেশি কিছু বোঝার চেষ্টা না করে টাকার জন্য কাজটা নিয়েই নিয়েছিল। আমার কাছে আসার পর নীল বুঝতে পেরেছিল আমার ব্যাপারে যা যা বলা হয়েছে তার থেকে আমি সম্পূর্ণ আলাদা। আমি কোনো মোহময়ী শয়তানি নারী নই, একজন দুর্বল, ভেঙে পড়া ভালোবাসার প্রত্যাশী মানুষ। আমার কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ও আমার প্রতি দুর্বল হতে শুরু করল। দেব ভাবতে পারেনি আমার মতো মেয়ে নীলকে আকর্ষণ করতে পারে, আর সেটা ছিল ওর সবচেয়ে বড় ভুল। সরলতার মতো আকর্ষণীয় বস্তু বোধ করে পৃথিবীতে খুব কমই আছে। নীল আমাকে ভালোবেসেছিল, কিন্তু ও জানত ওকে আমায় জয়পুর নিয়ে যেতেই হবে, কারণ ও টাকা নিয়েছে দেবের কাছে, যেটা না পেলে ওর মা বাঁচবে না। যদিও আমার সঙ্গে প্রেম চলাকালীন ওর মা মারা গিয়ে ওকে সব প্রতিশ্রুতি থেকে মুক্ত করে দিয়েছিল, কিন্তু ও আমাকে হারানোর ভয়ে সত্যিটা বলে উঠতে পারেনি। নীল আমাকে যতটা বুঝেছিল তাতে ওই জানত আমি সত্যি জানার পর কখনোই ওকে মন থেকে মেনে নেব না। তাই ও তোর কাছে ছুটে গিয়েছিল আমাকে বাঁচানোর পথ জানতে। যদিও কোনো পথ পায়নি, কারণ আমি সব হিসেব মেটাতে জয়পুর যাওয়ার জন্য বদ্ধপরিকর ছিলাম। অশ্মি থেমে গিয়ে খানিক দম নেয়। জেসমিন খানিকক্ষণ অশ্মির দিকে স্থির চোখে তাকিয়ে থাকে, তারপর বলে, আমি বুঝতেই পারিনি তুই কখন এতটা স্মার্ট হয়ে গেছিস। তুই কি করে জানলি নীল আমার কাছে এসেছিল? আমাকেও স্পাই করছিস নাকি? না, তোকে নয়, নীলকে স্পাই করিয়েছিলাম। ওর পুরো খবর পাইনি, তবে কখন কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কিছু খবর পেতাম। এখন মনে হয় আরো ভালো করে করানো উচিত ছিল, তাহলে হয়তো জয়পুর যাওয়ার আগেই নীলের সত্যিটা জেনে যেতাম। আঘাতটা একটু কম লাগতো। এখন আমি কাউকে বিশ্বাস করি না রে। অশ্মির গলাটা একটু কেঁপে ওঠে। তুই নীলকে ভালোবেসে ওর উপর স্পাইং করিয়েছিস? এ কিরকম ভালোবাসা রে? জেসমিন অবাক ভাবে বলে, কি করব রে, দেব আর অপু আমার মনের এরম দিকটাই যেন দুর্বল করে দিয়েছে। দেব যখন জানতে পারে আমি আর নীল একে অপরকে ভালোবাসি এবং আমাদের মধ্যে সব সম্পর্ক হয়েছে, তখন ও রাগে পাগল হয়ে গিয়েছিল। ও বুঝেছিল আমি সেই রাতে নীলের কাছে যাব, তাই ইচ্ছে করেই ওর ঘরে গিয়ে ওই সব কথা বলতে শুরু করেছিল, যাতে ব্যাপারটা আমিও জানতে পারি আর আমাদের সব সম্পর্ক নষ্ট হয়ে যায়। অশ্মি উত্তর দেয়, তারপর তুই কি নীলকে ক্ষমা করে দিয়েছিস? ও কোথায় এখন? জেসমিন উত্তেজিতভাবে বলে, হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি আমি ওকে, কারণ ভালোবাসা ক্ষমা করতে শেখায়। কিন্তু আমার জীবনে ওর জন্য আর কোনো জায়গা নেই। পরের দিন ওকে লন্ডনের টিকিট কেটে দিয়েছিলাম। ও অনেক চেষ্টা করেছিল আমাকে বোঝাতে, কিন্তু সেই সময় আমার কোনো কিছু বোঝার ক্ষমতা ছিল না। অদ্ভুত এক প্রতিশোধ স্পৃহা কাজ করছিল, জানিস। অশ্মি শান্ত গলায় বলে, তুই দিলি আর ও চলে এলো। তুই কি করলি এরপর? উফ, আমি আর ভাবতেই পারছি না যেন। জেসমিন মাথায় হাত দিয়ে বসে পড়ে। না, ও যায়নি। আমি যতদিন ওখানে ছিলাম ও ছিল, কিন্তু আমি ওর দিকে তাকানোর সুযোগ পাইনি। আমি সেই রাতে কতগুলো জিনিস বুঝেছিলাম। আমি বুঝেছিলাম দিব্যকে শুধু নিয়ে গেলেই হবে না, অর্পি আর দেবকে তাদের সঠিক শাস্তি দিতে হবে। শাস্তি না পেলে ওরা এইভাবে আমার জীবন আরো দুর্বিষহ করতেই থাকবে। আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। আমাকে এবার ওদের মতো করে ভাবতে হবে। দানবকে শাস্তি দিতে হলে অবলা নয়, দানব দলনই হতে হবে। সেই মুহূর্ত থেকে আমি ঠিক করলাম, এবার থেকে আমি মাথা চালাবো।
আমাকে ওদের প্রকৃত রূপ সামনে আনতেই হবে, খুঁজে আনতে হবে পাপের হিসেব। অদ্ভুতভাবে জানিস, এইটা ভাবার পর থেকে আমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস হঠাৎ করে ফিরে এলো। সবকিছু ভুলে লেগে পড়লাম দেব আর অর্পির পাপের বিনাশ করতে। তবে সৌভাগ্যক্রমে আরেকজন মানুষও ওখানে ছিল, যে না থাকলে হয়তো এই লড়াইটা এত সহজ হতো না। নিজের আত্মবিশ্বাস এইভাবে ধরে রাখতে পারতাম না। দেব আর অর্পিও তাদের প্রাপ্য শাস্তি পেত না। এই এই শোন না, একটু দাঁড়া, কিছু খেতে হবে, অনেকক্ষণ কিছু খাইনি। অশ্মির কথায় জাসমিন তাকে উঠতে না দিয়ে নিজেই উঠে ফ্রিজ খুলে ক্যাডবেরি বের করে নিয়ে আসে। তারপর তারপর কি হলো বল? দীপুর কি হলো? কিছুই তো বলিসনি। দেব আর অর্পিতা, তাদেরকে কি করলি? জাসমিন এবার বেশ অধৈর্য। সে রাতে আমি কিছু জিনিস আবার পরিষ্কারভাবে বুঝলাম। দেব যে বদলানোর নয় সেটা আগেই বুঝেছিলাম, কারণ নীল আমাকে ভালোবেসেছিল কিনা আমি জানি না, কিন্তু আমি তো ওকে ভালোবেসেছি। সে ভালোবাসাই আমাকে বুঝিয়ে দিল দেব শূদ্রবান নয়, আর ওর কোনো কাজই সন্দেহের ঊর্ধ্বে নয়। সে ডাক্তার আমাকে যে কথাগুলো বলেছিলেন সেটা আগে হলে হয়তো আমি কোনো চিন্তাভাবনা ছাড়াই মেনে নিতাম, কারণ দেবের শত অত্যাচার সত্ত্বেও ওই ছিল আমার জীবনের ধ্রুব সত্য। আর সেটা দেব জানত বলেই অতটা নিচে নেমে আমার ছেলেটাকেও ব্যবহার করতে ওর বাধেনি। ভাবলেও আমার লজ্জায় মাথা কাটা যায় যে এমন একটা লোককে আমি একদিন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। যাই হোক, ছাড় ওর কথা। যেটা বলছিলাম, ডাক্তারের কথা শুনে আমার কেন জানি না একটা অদ্ভুত সন্দেহ হয়েছিল। বিরল একটা প্রাণঘাতী রোগ, অথচ এতদিন আমাকে কিছুই জানায়নি। অথচ আজ হঠাৎ ডেকে পাঠিয়ে বলছে আর কোনো চিকিৎসা নেই, শুধু আমার সঙ্গে শুয়ে দেবের আরেকটি সন্তান জন্ম দেওয়া ছাড়া। দিব্যর কথা এখানে আমার কেমন একটা গৌণ মনে হলো, আর দ্বিতীয় সন্তান যে আসবে তার কথা তো ছেড়েই দিলাম। আমার বারবার মনে হতে লাগলো এটা দেবের আমাকে নিজের পদানত করার একটা ফাঁদ ছাড়া আর কিছুই নয়। আমি ওর হাত ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি, তাই আমাকে যেন তেন প্রকারে নিজের কাছে আটকে রাখার চেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়। পরের দিন সকালেই তাই প্রথম যেটা করলাম সেটা হলো ইন্টারনেটে ডক্টর রবিকার জৈনের নম্বর খুঁজতে শুরু করলাম। আরও 2-4 জন সামান্য কিছু পরিচিতদের কাছেও খোঁজ নিতে শুরু করলাম। শেষ পর্যন্ত 2 জন ডক্টর রবিকার জৈনের খোঁজ পেলাম দিল্লির নামকরা ডাক্তার হিসেবে। 2 জনকেই ফোন করলাম, কিন্তু কেউই দিব্য সিংহানিয়া নামের কাউকে ট্রিটমেন্ট করছেন না। দেব সিংহানিয়া এবং সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের নাম যথেষ্ট পরিচিত, এবং দিব্যর এমন একটা বিরল রোগের চিকিৎসা হচ্ছে যেটা একজন ডাক্তারের ভুলে যাওয়ার তো কোনোভাবেই সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা হলো জগদীশ সাহানির নাম এদের 2 জনের কেউই শোনেনি। সব কথা শোনার পর ওদের একজন বললেন যে তিনি এই রোগের চিকিৎসা করেন না, তিনি কার্ডিওলজিস্ট। অন্যজন অবশ্য এই বিষয়েরই স্পেশালিস্ট, এবং তিনি সব শুনে পরিষ্কার বললেন এই রোগটি সত্যিই বিরল এবং চিকিৎসা অত্যন্ত ব্যয়সাধ্য হলেও এর চিকিৎসা সম্ভব। এর জন্য নতুন করে মা হওয়ার মতো কথা চট করে তারা ভাবেন না। এর অন্য চিকিৎসাও সম্ভব। সবচেয়ে বড় কথা হলো গোটা দেশেই এই রকম রোগী খুব কম আছে। এরকম হলে অবশ্যই তিনি জানতেন। তার মানে দেব মিথ্যে বলেছিল রোগের ব্যাপারটা? এতটা পাষণ্ড কি করে একজন বাপ হতে পারে বলতো, যে নিজের একমাত্র সন্তানকে নিয়ে এত বড় খেলা খেলতে পারে? আমি সত্যিই জাস্ট বিশ্বাস করতে পারছি না। কিন্তু একটা কথা বলতো, তুই যে বললি তোর প্রথম দেখায় দিব্যকে বেশ অসুস্থ লেগেছিল, তাহলে হিসেব তো মিলছে না। জাসমিন অশ্মির কথার মাঝেই বলে ওঠে, হিসেব মেলাতে তুই পারবি না জ্যাজ। দেব
সব হিসেবের ঊর্ধ্বে। হিসেব মানুষের করা যায়, শয়তানের নয়। দেব মানুষের শরীরে শয়তান, পিশাচ, যা মনে হয় বলতে পারিস। ওর মধ্যে মনুষ্যত্ব বলে কোনো বস্তুই নেই। অদ্ভুতভাবে জানিস, ও কিন্তু সবকিছুই হিসেব করে করে। অসম্ভব ক্ষমতা পিপাসু আর স্বার্থপর মানুষ দেব। আর তার জন্য যে ও কতটা নিচে নামতে পারে তুই ভাবতেও পারবি না। আমি তো মানুষ, তাই ওর মতো নিচে নামতেও পারিনি, আর ভাবতেও পারিনি। সেই জন্যই কোনো হিসাবেই মেলাতে পারছিলাম না। দেবকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। ও আবার আমাকে আগের মতোই মিথ্যে বলে গোল গোল ঘুরিয়ে দেবে, আর আমি ঘুরতেই থাকব। মা বাবা বা অর্পিকে জিজ্ঞেস করে তো আরই কোনো লাভ নেই। খুব হতাশ হয়ে পড়েছিলাম জানিস। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর কিছু ভাবতে না পেরে দিঘির ধারে গিয়ে বসেছিলাম। বুকটা যন্ত্রণায় যেন ফেটে যাচ্ছিল। নীল যে ধাক্কাটা আমায় দিয়েছিল, তারপর এই নতুন শখে আমি যেন কেমন একটা হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই কেউ একটা আমার পাশে এসে বসলো বুঝলাম। চমকে মুখ ঘুরিয়ে দেখলাম আগের দিন দিব্যর ঘরে যে ছেলেটি বসেছিল, যাকে দিব্য কাকামুনি কাকামুনি বলছিল, সেই ছেলেটি। আমি ওকে দেখে ধর্মড়িয়ে উঠতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে ও বলে উঠল, ছোট মা, প্লিজ বসো। আমার তোমার সঙ্গে অনেক কথা আছে। আমার কাছে তোমার নম্বর ছিল না, না হলে অনেক আগেই আমি তোমার সাথে যোগাযোগ করতাম হয়তো। ছোট মা? ছোট মা আবার কি? দিব্য তো তোমাকে কাকুমণি বলছিল না? তুমি দেবের ভাই হয়ে আমাকে মা বলছো কেন? অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম ওকে। কারণ আপনি সত্যিই আমার ছোট মা। আমি দেব সিংহানিয়া আর চাঁদনির সন্তান বংশ। আমার নাম নিশ্চয়ই আপনি দাদি ভাবরির কাছে শুনেছেন। আমি মায়ের স্নেহ কখনো পাইনি, কারণ বড্ড ছোটবেলায় আমার মায়ের থেকে আলাদা করে দেওয়া হয়েছিল আমাকে। তারপর শুনেছিলাম আমার মা আত্মহত্যা করেছেন। মাকে আমার ভালো করে চেনাই হয়নি। মায়ের মুখটাও এখন অনেকটা ম্লান হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। আমি দেরাদুনে পড়তে পড়তেই শুনেছিলাম নানিও নাকি এই দিঘির জলে ডুবে আত্মহত্যা করেছেন। আপনার কথাও আমি ওখানেই শুনেছিলাম। মায়ের জন্য আমার অবচেতন মনে যে আকুতি ছিল, সেটা নিজের অজান্তেই গিয়ে পড়ল আপনার ওপর। আপনাকেই নিজের মায়ের জায়গায় বসিয়েছিলাম। রোজ ভাবতাম আপনি আমার কাছে আসবেন, কিন্তু কখনো আসেননি। তারপর একদিন শুনলাম আমার ভাই হয়েছে, আর তারপরেই শুনলাম আপনি কোথায় পালিয়ে গেছেন। খুব কষ্ট হয়েছিল জানেন। মনে হয়েছিল আবার একবার মাতৃহারা হলাম। বংশের কথায় তখন কোনো উত্তর দিতে পারিনি জানিস। কি উত্তর দেব? সে উত্তরটাই আমার কাছে ছিল না। ওর মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত যন্ত্রণায় ছটফট করেছিলাম আমি। ঠিক যেন নিজেকেই দেখতে পাচ্ছিলাম ওর মধ্যে। চোখ দিয়ে শুধু জলের ধারা নেমেছিল। ও বড় যত্নে আমার চোখের জল মুছিয়ে বলেছিল, কিন্তু না ছোট মা, আর কেউ তোমার সঙ্গে থাকুক আর নাই থাকুক, তোমার এই ছেলে তোমার সঙ্গে থাকবে, চিরকাল থাকবে। কিন্তু বংশ, দিব্য তোমাকে কাকুমণি বলে কেন? দিব্যর আসলে কি হয়েছে? যে রোগটার কথা বলা হচ্ছে সেটা তো ওর হয়নি, এটা আমি জানি। তাহলে তাহলে ওর আসলে কি হয়েছে? তুমি জানো কিছু? আমার কথাটা শুনে বংশের মুখটা ক্ষণকালের জন্য বিকৃত হয়ে যায়। দিব্য আমাকে কাকু মুনি বলে,
কারণ এখানে সবাই জানে আমি দেব সিংহানিয়ার বাবার এক অবৈধ সন্তান। ছোট থেকে দূরে ঠেলে রেখেছিলেন আমার বাবা, আর দাদা দেব বড় যত্নে দয়া করে আমাকে এখানে আশ্রয় দিয়ে উদ্ধার করেছে। এখানে কেউ জানে না আমি আসলে দেব সিংহানিয়ার প্রথম সন্তান। অবৈধ নয়, সম্পূর্ণ বৈধ। আমার মা চাঁদনিকে তিনি বিয়ে করেছিলেন, আর সেই জন্যই আমার মাকে মরতে হয়েছিল। মা ওকে ডিভোর্স দিতে রাজি হননি, আর ডিভোর্স না পেলে উনি দ্বিতীয় বিয়ে করতে পারতেন না। আর সেই জন্যই আমার মাকে নানাভাবে উত্তপ্ত করে পাগল প্রমাণ করে দেওয়া হয় এবং হাবেলির বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে আত্মহত্যা বলে চালানো হয়। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, জানিস। আমি ভাবতেও পারি না কি করে একজন নিজের সন্তানকে ভাই সাজিয়ে রাখতে পারে। কিন্তু ভাবড়ি মা তো বলেছিলেন দেব চাঁদনিকে বিয়ে করেনি, অথচ বংশ বলছে করেছে। সেটা ওকে বলতেই ও বলল, নানিও জানতেন না বিয়ের কথা, ওরা লুকিয়ে বিয়ে করেছিল। নানি অনেক কিছুই জানতেন না, আমিও না। আমি পড়াশোনা শেষ করে বড় আশা নিয়ে এখানে এসেছিলাম, বাবার স্নেহ পাবার আশায়। কিন্তু এখানে এসে দেখলাম আমি সম্পূর্ণ অপাঙ্গতেও। এখানে আমার বাবা আমাকে গান পয়েন্টে রেখে পরিষ্কার বলেছিলেন, মুখ খোলার চেষ্টা করলে আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দিতে তার বেশি সময় লাগবে না। আমি হয়তো তাও মুখ খুলতাম, কিন্তু আমি দেখলাম আমাকে বাঁচতে হবে দিব্যর জন্য, আপনার জন্য। দিব্য আমাকে বড্ড ভালোবাসে ছোট মা, ওকে ছেড়ে যেতে পারবো না বলেই আমি সব অত্যাচার, সব ষড়যন্ত্র মেনে নিয়ে এখানে বসে আছি। আমি শুধু অপেক্ষা করছিলাম একবার আপনার এখানে আসার। আমি জানি আপনি একমাত্র পারবেন এই নষ্টামির অবসান ঘটাতে। আপনি পারবেন আমার মায়ের ওপর, আমার ওপর, দিব্যর ওপর হওয়া সব অত্যাচারের প্রতিশোধ নিতে। ওর দিকে তাকিয়ে খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমার নিজের উপর নিজের ভরসা নেই, অথচ কি স্থির ভরসা ওর আমার উপর। এতটা ভরসা বোধহয় পৃথিবীতে কেউ আমার উপর করেনি কখনো। নিজের অজান্তেই অনেকখানি স্নেহ গিয়ে পড়েছিল হতভাগ্য ছেলেটার উপর। ও আমার চোখে সেটা দেখতে পেয়ে বলেছিল, ছোট মা, আমি তোমার উপর এতটা ভরসা কেন করতে পারছি জানো? কারণ তুমি একজন মা। একজন মহিলা যখন মা হয় তখন তার শক্তি বহু গুণ বেড়ে যায়। আর সন্তানের ওপর যখন অত্যাচার হয় না, তখন সেই মা হয়ে ওঠে দানব দোলনী। দিব্য আর আমার উপর এরা যা করছে, যা করেছে, তা জানলে আমি জানি সন্তানের যন্ত্রণায় তুমিও সেই দানব দোলনী হয়ে উঠবে। ওর প্রতিটা কথা যেন আমার মনে গেঁথে যাচ্ছিল। এক অদ্ভুত শক্তি জাগছিল আমার মধ্যে। এতদিন শুধু পালিয়ে গেছি, কিন্তু সেদিন হঠাৎ করে প্রথমবারের জন্য মনে হলো এবার পালানো শেষ আর লড়াইয়ের শুরু। ওর আশাটাই আমাকে এতখানি শক্তি দিল। রশ্মি হাঁপাতে থাকে এবার, এতক্ষণ টানা কথা বলে। দেবের কথা ভাবছি না, ওর পাপের তো কোনো হিসেব নেই। আমি শুধু ভাবছি দিব্যর সাথে ওরা কি করলো। জেসমিন গালে হাত দিয়ে বসে পড়ে। ভুল করছিস জ্যাস, ওরা নয়। দিব্যর সঙ্গে যা হয়েছে সেটার জন্য একমাত্র দায়ী দেব। বাবা মা তো ছেড়ে দে, অর্পিও এ ব্যাপারে কিছুই জানতো না। দেব অর্পিকে শুধুমাত্র ব্যবহার করেছে, আর অর্পি নিজের লোভ, হিংসা আর অহংকারে মত্ত হয়ে নিজের গলায় দড়িটা আষ্টেপৃষ্ঠে নিজেই জড়িয়েছে। ও নিজেকে যতটা চালাক মনে করে,
সেটা তো ও নয়, বরং একটু বেশি রকমেরই বোকা। অশ্মি ক্লান্ত গলায় বলে, দেব করেছে অথচ কেউ কিচ্ছু জানে না, অথচ সেটা হয়েছে। অর্পি সবসময় ওর দলে, অথচ সেও কিছু জানে না। আমাকে এটা তুই বিশ্বাস করতে বলিস? জেসমিন বেশ অবাক হয়। তুই একটা কথা জানবি, শয়তানের কোনো দল হয় না, কারণ দল হতে গেলে একটা ন্যূনতম বিশ্বাস, ভরসা, অবলম্বন থাকা দরকার, যেটা শয়তানের থাকে না। সে শুধু জানে কিভাবে কাকে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধিটুকু করা যায়। প্রয়োজনে সে নিজের সবচেয়ে কাছের লোককেও ব্যবহার করতে ছাড়ে না। এক্ষেত্রে দেবও ঠিক তাই করেছে। অর্পি ওর জন্য নিজের মায়ের পেটের বোনকে ধোঁকা দিয়েছে, অথচ দেব নিজের মনের কথা তাকে না জানিয়ে ব্যবহার করেছে। কারণ সত্যিটা বলা দেবের পক্ষে সম্ভব ছিল না। ওর পক্ষে অর্পিকে কখনোই বলা সম্ভব নয় যে আমাকে করায়ত্ত করার জন্যই ও নিজের সন্তানকে ড্রাগস দিচ্ছে। হোয়াট? দিব্যকে দেব ড্রাগস দিচ্ছিল? কি বলছিস? মানে সবকিছুর ঊর্ধ্বে দেব? ওর সত্যি শাস্তি দরকার। জেসমিন প্রায় জ্বলে ওঠে অশ্মির কথার মাঝেই। হ্যাঁ রে, ওটাই কঠোর বাস্তব যে দেব নিজের সন্তানকে অর্পির হাত দিয়ে ওষুধের নামে দিনের পর দিন ড্রাগস দিয়ে ড্রাগ অ্যাডিক্ট করে তুলেছে, যাতে ওর অসুস্থতাকে ব্যবহার করে আমায় জয়পুরে টেনে নিয়ে যাওয়া যায়। অর্পি 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 সত্যি ব্যাপারটা জানতো না, কারণ জানলেও কখনোই দেবকে সাহায্য করতো না, কারণ অর্পি কখনোই চায়নি আমি জয়পুরে ফিরে আসি। আমি দেবের লিগ্যাল ওয়াইফ, তাই আমার উপস্থিতি কখনোই ওর কাছে কাম্য নয়। বংশ সবসময় দিব্যর কাছাকাছি থাকত, দুজনের বন্ডিং অত্যন্ত ভালো, তাই ও ওষুধগুলো দেখেছিল এবং ওর মনে সন্দেহ হয়। গোপনে খোঁজ নিয়েও জানতে পারে ওগুলো ড্রাগস। ওর পক্ষে দেবকে কিছু বলা সম্ভব ছিল না, কারণ তাতে দিব্যর কোনো উপকার তো হতোই না, উল্টে ওর নিজের প্রাণটাই যেত। অর্পিকেও বলে কিছু লাভ হতো না, কারণ ও সোজা গিয়ে দেবকেই বলতো। আর বাবা মাকেও বলে কোনো লাভ নেই, ওরা অর্পির চোখ কান দিয়ে সব দেখে এবং শোনে। ওর পক্ষে যেটা সম্ভব ছিল সেটাই করেছিল। একটা চিঠি দিয়েছিল গোপনে পুলিশকে, কিন্তু লাভ হয়নি। পুলিশের অনেক ওপর মহল পর্যন্ত দেবের জানাশোনা। উপরন্তু কোনো ঠিকঠাক প্রমাণ বংশের হাতে ছিল না। ওষুধ সবসময় অর্পির কাছেই থাকত। ও প্রমাণ জোগাড়ের জন্য অর্পির ঘরের বাইরে ঘোরাঘুরি করে একদিন দেবের হাতে চড়ও খেয়েছিল। তারপর থেকেই ও পাগলের মতো আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু সেটাও পেরে ওঠেনি। ভাগ্যক্রমে বংশের চরিত্রে সিংহানিয়া বংশের কম, আর যে মাকেও ভালো করে চেনেইনি সেই চাঁদনির প্রভাব বেশি ছিল। ও এই বংশের উপযুক্ত না হলেও সত্যিকারের ভালো সৎ একজন মানুষ। দেবের ঔরসে এরকম একজন ছেলের জন্ম সত্যিই অদ্ভুত। সত্যি বলতে ওর জন্যই আমার ছেলেটা বেঁচে গেল রে। অশ্মি চুপ করে যায়। এমন মানুষ যে হয় সত্যি সেটা ভাবা যায় না। মানুষ সন্তানের সঙ্গে এমন কি করে করতে পারি বলতো? জেসমিন হতাশ গলায় বলে। অশ্মি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, দেব মানুষ নয় রে। মানুষের শরীরে একটা শয়তান আর শয়তানের কোনো সম্পর্ক হয় না। সে নিজের স্বার্থে নিজের সন্তানকেও বলি দিতে পারে। যখন দেখল আমি ওর হাত ছাড়িয়ে বেরিয়ে এসে বিদেশে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করলাম, যখন আমার একটা নিজস্ব পরিচয় তৈরি হলো, তখন থেকেই ওর মনে হতে লাগলো আমি ওর একচ্ছত্র আধিপত্য থেকে বেরিয়ে যাচ্ছি। আমার উপর প্রভুত্ব করার অধিকার ও হারাচ্ছে। তখনই ওর ভেতরের শয়তান মাথা চাড়া দিয়ে উঠল। আমাকে ফিরিয়ে এনে সেই নরকে ঠেলে দেবার জন্য ও ব্যবহার করল এক ব্রহ্মাস্ত্র, আমার ছেলেকে।
একবার অন্তত আমাকে জানাতে পারতে অশ্মি। আমি কি তোর এতটাই পর? এত কিছু হয়ে গেল আর তুই আমাকে এখন বলছিস অশ্মি? জেসমিন হতাশ গলায় বলে, না রে, আমি এর মধ্যে তোকে জড়াতে চাইনি। আমি ঠিক করেছিলাম যা করার আমি সেটা করব। সেই রাত্রে গেলাম দেবের ঘরে। রাত তখন প্রায় 1টা। যাওয়ার আগে একবার অর্পির ঘরে উঁকি মারলাম। দেখলাম ও প্রচণ্ড সেক্সি একটা নাইট ড্রেস পরে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। সামনের ড্রেসিং টেবিলে অগুন্তি রূপচর্চার সরঞ্জাম। এমনভাবে আয়নার দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে নিজের রূপে নিজেই মুগ্ধ। ওর ঘর পেরিয়ে ঢুকলাম দেবের ঘরে। দরজায় নক না করে সোজা ঢুকে পড়লাম। দেব তখন একটা কৌচে বসে টিভি দেখতে দেখতে ড্রিঙ্ক করছিল। আমাকে দেখে বেশ একটু চমকে গেল যেন। আমার স্বল্পবাস শরীরের দিকে তাকিয়ে যেন লোভে ওর চোখটা চকচক করে উঠল। নিজের স্ত্রীকে দেখে ওর চোখে যেন পরস্ত্রী বলে মনে হলো। এই ওয়েট ওয়েট ওয়েট, তুই রাত 1টার সময় ছোট পোশাকে ওই রকম একটা পিশাচের ঘরে গেলি? হ্যাঁ গেলাম। দেব আমার স্বামী, ওর ঘরে যাবার অধিকার আমার ছিল। সোজা গিয়ে ওর পাশে কোচটার হাতলে বসে ওর গলা জড়িয়ে ধরলাম। বললাম, দেব, তুমি যেমন আমাকে চাও আমিও তো তোমাকে চাই। তাহলে কেন এতদিন আমাকে দূরে সরিয়ে রেখেছিলে বলো? আমি আর পারছি না, আমি তোমাকে আবার করে চাই। দেব সেই জড়সড় ভীতু বোকা অশ্মিকে এভাবে দেখে বেশ অবাক হয়ে গেল। বলা চলে মুগ্ধ হলো। হঠাৎ করে ওর যেন মনে হলো আমার মধ্যে ও নতুন কিছু আবিষ্কার করল। নিমেষে আমাকে টেনে নিল নিজের বাহু বন্ধনে। আমি ওর বুকে মিশে গিয়ে গালে গাল ঠেকিয়ে বললাম, আমায় আবার তো তুমি ছেড়ে দেবে অর্পির জন্য। বলো, আর কখনো ছেড়ে যাবে না? দেব দরজার দিকে পেছন করেছিল, কিন্তু আমি ছিলাম না। আর চোখে দেখলাম একটা ছায়ার মতো চকিতে কিছু সরে গেল দরজার সামনে থেকে। দেব সেটা না দেখে গাঢ় স্বরে বলল, না, কখনো যাব না। অর্পি একটা অন্তঃসার শূন্য পুতুলের মতো। ওর মধ্যে নেই কোনো প্রাণ, কিন্তু তুমি সম্পূর্ণ আলাদা। তোমার রূপ না থাকলেও তুমি প্রাণবন্ত। তোমার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে যা আমাকে আজও টানে। নিমেষে উঠে দাঁড়ালাম। দেবের হাত ছাড়িয়ে মুখে মধু ঢেলে বললাম, মুখের কথায় আর হবে না দেব, আমি প্রমাণ সহ দেখব। 10টা দিন বাদে আমি তোমার কাছে আবার আসব। তার আগে না হয় একটু আমার জন্য তরপালে। আমার ভালো লাগার জন্য এটুকু করবে না? দেব কি ভাবল জানি না, মাথা নেড়ে বলল, বেশ, তাই হোক। তবে আমি না হয় আরো কটা দিন অপেক্ষাই করলাম তোমার জন্য। মিষ্টি হাসি মুখে এনে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। অশ্মির মুখে একটা অদ্ভুত হাসি খেলে যায়। তুই কি করতে চাইছিলিস বলতো? আমার তো কিছুই মাথায় আসছে না। দেব তোর ছেলেকে ড্রাগস দিচ্ছে এটা জানার পরও তুই কি করে ওর সঙ্গে এমনটা করতে পারলি বলতো? তোর জীবনটা ছাড়খাড় করে দেবার পরও তুই মাঝরাতে স্বল্প পোশাকে কি করে ওর ঘরে যেতে পারলি অশ্মি? তুই সব ভুলে গেলি? তুই কি এখনো ওকে ভালোবাসিস? জেসমিন ক্রুদ্ধভাবে বলে, তুই আমাকে বোধহয় পুরোপুরি চিনতে পারিসনি জ্যাস। তুই ভাবলি কি করে যে আমি এখনো দেবকে ভালোবাসতে পারি? এটা কি সম্ভব? যে লোকটা আমাকে যন্ত্রণা ছাড়া আর জীবনে কিছুই দেয়নি, তাকে এখনো আমি কি করে ভালোবাসবো? হ্যাঁ, আমি হয়তো আগে ওর সঙ্গে থাকার কথা ভাবতাম, কারণ ও আমার সন্তানের বাবা।
আমার মনে হতো একটা বাচ্চার তার মা বাবা দুজনকেই ভীষণভাবে প্রয়োজন। মা বাবার সমস্যা তার শৈশবের বিকাশে বাধা দেয়। তাই আমি চাইতাম আমাদের সমস্যা থাকা সত্ত্বেও একসঙ্গে থাকবো, কারণ তাতে দিব্য ভালো থাকবে। কিন্তু ওখানে গিয়ে এবার যা দেখলাম তাতে বুঝলাম দেব একজন অত্যন্ত খারাপ মানুষ, এবং সত্যি বলতে একজন জঘন্য পিতা। বলা চলে ও পিতা হবার উপযুক্তই নয়। তাই ওর সঙ্গে থাকার কোনো কারণই নেই আমার। দেবকে ভালোবাসা তো দূরের কথা, বহুদিন হয়ে গেছে আমার জীবনে ওর সামান্যতম জায়গাও আর নেই। আমি এখন একজনকেই ভালো। যাক, ছাড়ো সব কথার, যেটা বলছিলাম সেটাই বলি। আমি দেবের ঘরে গিয়ে ওই নাটকটা করেছিলাম অর্পিকে দেখানোর জন্য, যে দেব আজও আমাকে কিভাবে নিজের বশে আনতে চায়, আর অর্পির কি জায়গা ওর জীবনে। অর্পিকে সোজাসুজি বললে আমার কোনো কথাই ও শুনত না, কোনোদিনই শোনেনি, তাই আজও শুনত না। ও গিয়ে দেবকে ব্যাপারটা বলতো, আর ব্যাপারটা আমার জন্য আরও বেশি জটিল হয়ে যেত। আমি জানতাম অর্পি রাত্রে দেবের ঘরে যাবেই, এবং সেটা একটু বেশি রাতেই, যাতে কেউ কিছু জানতে না পারে। তাই আমি ঠিক করেছিলাম অর্পি যে সময় দেবের ঘরে যাবে তার ঠিক আগেই আমাকে দেবের ঘনিষ্ঠ হতে হবে, যাতে অর্পি সেটা নিজের চোখে দেখতে পায়। আমাকে দেবের ঘনিষ্ঠ হতে দেখলে ও ক্ষেপে উঠবে, আর আমার আর দেবের মাঝখানে এসে দাঁড়াবে। আমি চিরকাল চেয়েছি অর্পির জীবন থেকে দেবের নোংরা ছায়া সরে যাক, তাতে অন্তত ওর জীবনটা ভালো হবে, ও সুস্থভাবে বাঁচতে পারবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি এটা বুঝেছি যে নিজে নিজেকে পাঁকে ডোবাতে চায় তাকে বাঁচানো সম্ভব নয়। অর্পির ক্ষেত্রেও এটাই প্রযোজ্য। ও হিংসার লোভের পাঁকে এতটাই তলিয়ে গেছে যে দেবের সঙ্গে ওই জীবনটাতেই ওর আনন্দ খুঁজে পেয়েছে। দেবকে ছাড়াও বাঁচতেই ভুলে গেছে। তাই এবার ভাবলাম, ও যখন দেবকে ভালোবাসে তখন দেব ওরই হোক। দেব যে এবার ওকে ছেড়ে আমার দিকে হাত বাড়াচ্ছে সেটা জেনে ও দেবকে কন্ট্রোল করুক, যাতে আমি দিব্যকে নিয়ে ওদের জীবন থেকে সরে যেতে পারি। অর্পি যেন নিজের স্বার্থে এই ব্যবস্থা করে দেয়। কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম অর্পিও একটা অমানুষ। আমি ভাবলাম একরকম, আর ও ভাবল সম্পূর্ণ আলাদা। শয়তানের বাস ওর মাথায়, তার উপর দেবের মতো মানুষের সঙ্গিনীও। তাই ও তো সুস্থভাবে ভাবতেই পারবে না, এটা আমার ভাবা উচিত ছিল। ওর মনও তো বিকৃত, তাই ও বিকৃতভাবেই ভাবল যে আমি ওর থেকে দেবকে কেড়ে নিতে এসেছি। দেবের কোনো দোষই ও দেখতে পেল না। যে যেরকম সে তো সবাইকে সেরকম ভাবেই দেখে। অর্পিও যেহেতু দেবকে আমার থেকে কেড়ে নিয়েছিল, তাই ও ভাবল আমিও তাই করছি। কিন্তু ও ভুলে গেল দেব আমার স্বামী, সে তো আসলেই আমার। তাহলে তাকে আমি কেড়ে নিতে যাব কেন? এরপর ও যে কাজটা করল তার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না। আমার মায়ের পেটের বোন তো, তাই ভাবতে পারিনি ও এতটাও নিচে নামতে পারে। আর নিচে নামলে তো তার মাসুল দিতেই হয়। অর্পিকেও দিতে হলো। নিজের বোনা জালে ও নিজেই এমনভাবে জড়ালো যে তাকে চরম মাসুল দিতে হলো। একটা জিনিস সবসময় জানবি, পিশাচকে দিয়ে কোনো কাজ করাতে গেলে তাকে যথাযথ ভোগ দিতে হয়, না হলে পিশাচ নিয়োগকারীকেই নিজের ভোগ বানিয়ে নেয়। পিশাচ, শয়তান সবাই চলে বিনিময় প্রথায়, আর সেই বিনিময়ে গণ্ডগোল থাকলে মাসুলটা এত ভয়ানক হয় যে সাধারণ মানুষ এইসব নিয়ে খেলতে ভয় পায়। অর্পি আমাকে এইভাবে দেবের সঙ্গে দেখে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে আমার সর্বনাশ করতে উদ্যত হল। হাভেলিতে দেবের কিছু পোষা গুন্ডা ছিল। তারা বাইরে থেকে দেবের সাধারণ কর্মচারী, কিন্তু আদতে তাদের মতো নৃশংস খুব কমই পাওয়া যায়।
টাকার বিনিময়ে তাদের কাছে খুন, ধর্ষণ এসব অতি সাধারণ কাজ। দেবের যাবতীয় গোপন কাজ এরাই করে টাকার বিনিময়ে, এবং হাভেলিতেই সাধারণ কর্মচারীর মতো এক কোণে পড়ে থাকে। পুলিশ, প্রশাসন সবাই এ কথা জানে, কিন্তু টাকাতে তো সবার মুখই বন্ধ হয়। আমার সঙ্গে এই ঘটনার দিন দুয়েক পরেই দেব চলে গেল দিল্লিতে। এই দিন দুয়েকে অর্পি হঠাৎ করে খুব বদলে গিয়েছিল জানিস। খুব ভালো ব্যবহার করছিল আমার সঙ্গে। মনে হচ্ছিল আমরা দুইজন ভীষণ কাছের মানুষ। ওর আর আমার মধ্যেকার সমস্যাগুলো যেন হঠাৎ করেই উবে গিয়েছিল। আমি চমকে গিয়েছিলাম ওর ব্যবহার দেখে। আমার সন্দেহ হয়েছিল ওর ব্যবহার দেখে, কারণ মানুষের স্বভাব তো এত সহজে বদলায় না। কিন্তু যতই হোক, মায়ের পেটের বোন তো, তাই বিশ্বাস করতে পারিনি যে ও এমনটাও করতে পারে আমার সঙ্গে। দেব চলে যাওয়ার পর অর্পি এসে বসলো আমার কাছে। বলল, দিদি, আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু কেন করেছি জানিস? কারণ রূপ ছাড়া বাকি সব দিকেই আমি তোর থেকে খাঁটো তো। আর দীপকে দেখার পর আমি তো পাগল হয়ে গিয়েছিলাম এই ভেবে যে তুই এমন ছেলে পেলি আর আমি পেলাম না। কিন্তু জানিস, তোর থেকে দেবকে কেড়ে নিতে নিতে কখন যে আমি ওকে ভালোবেসে বসেছি নিজেই বুঝিনি। তাই প্লিজ তুই আমাকে দেবকে দিয়ে দে না। সারা জীবনে তো অনেকবার অনেক কিছু দিয়েছিস, শেষবারের মতো এটা দিয়ে দে না। আর কিচ্ছু চাইবো না তোর কাছে, প্লিজ দিদি। আমি ওকে পুরোপুরি অবিশ্বাস করিনি জানিস। মনে হয়েছিল ও কথাগুলো তো মিথ্যে বলেনি। এতদিন হয়তো মুখে স্বীকার করতে পারেনি, কিন্তু তা বলে তো মিথ্যে নয়। সত্যি তো, ও দেবকে ভালোবাসে। কেবল মিথ্যে অহংকারে অকারণ অশান্তি করে গেছে। সেদিন সত্যি মনে হয়েছিল ও যা চাইছে সেটাই হয়তো ভালো। ওর হাত দুটো ধরে বললাম, অর্পি, দেব আমার কোনোদিনই ছিল না, ও তোরই ছিল। তুই নিশ্চিন্তে থাক, আমি দিব্যকে নিয়ে লন্ডন চলে যাব। দেবকেও ডিভোর্স করে দিতে চাই আমি। ওর সঙ্গে তো আর কোনো সম্পর্কই নেই আমার। ও যদি ডিভোর্স পেপারে সাইন করে দেয়, আমিও দেব। আমাদের মিউচুয়াল হতে বেশি সময় লাগবে না। তুই দেখ অর্পি, দেবের সঙ্গে কথা বলে। ও হাসি মুখে আমার হাত দুটোতে একটু চাপ দিয়ে বলল, দিদি, আর একটা কথা আছে। দেব তোর কাছ থেকে নীলকে সরিয়ে নিয়েছে, কিন্তু আমি জানি তুই আর ও এখনো একে অপরকে ভালোবাসিস। তাই আমি চাই তোরা এক হ। ও আজ রাতে তোর সঙ্গে একবার দেখা করতে চায়। তুই একবার ওর সঙ্গে দেখা কর। আমি চমকে উঠলাম। নীল এলো কোথা থেকে? ওকে তো আমি চলে যেতে বলেছিলাম। ও এখনো এখানে কি করছে? আর তুই জানলি কি করে যে ও আমার সঙ্গে দেখা করতে চায়? অর্পি হেসে বলল, আমি জানি তোর মনের গোপন কথা, তাই আমি ওকে হাভেলি ছেড়ে যেতে দিইনি রে। লুকিয়ে রেখেছি ওকে। ও থাকতে চায়নি তোর ভয়ে, কিন্তু আমি ওকে জোর করে আটকেছিলাম যাতে তোদের পরে মেলাতে পারি। সেই জন্যই তো এই সামান্য চেষ্টাটুকু। তুই আমার নিজের দিদি, কিন্তু কিন্তু তোকে আমি সব সময় অবহেলা করেছি। আমরা যে বোন, তুই কথাটা মনে রাখলেও আমি কখনো মনে রাখিনি। তাই এখন মনে হয় এইটুকুও যদি তোর জন্য না করতে পারি, তাহলে কিসের বোন আমি? সেই জন্যই তো নীলকে আটকে রাখা। ও একটু থেমে আবার হেসে বলল, তাছাড়া আমার একটা ছোট স্বার্থও আছে। তুই নীলের সঙ্গে সেটেল হয়ে গেলে তুই আর দেবের দিকে ফিরেও তাকাবি না। আমি ওর সঙ্গে নিশ্চিন্তে সংসার করতে পারবো। আমার কোনো ইনসিকিউরিটি থাকবে না। প্লিজ তুই না করিস না। ও অনেক ভয় জয় করে আজকে আসতে রাজি হয়েছে।
প্লিজ তুই আমার কথাটা ভাব একবার। আমি বললাম, তোর ইনসিকিউরিটির তো কোনো ব্যাপারই নেই। আমি নীলের সঙ্গে থাকি বা না থাকি, দেবের কাছে তো আর কোনোদিনই ফিরবো না। সে ব্যাপারে তুই নিশ্চিন্ত থাক, তোকে আর ম্যাচ মেকিং করতে হবে না। ও আমার হাতটা ধরে কেঁদে ফেলল। প্লিজ দিদি, প্লিজ একবার আমার কথাটা ভেবে যা তুই। সত্যি বলছি জ্যাস, ও আমার সঙ্গে এত কিছু করেছে, তারপরে ওকে এভাবে কাঁদতে দেখে বড্ড মায়া হলো। ওকে সান্ত্বনা দিতেই বললাম, বেশ, আমি যাব। কটার সময় আসতে হবে? আচ্ছা, ও তো আমার ঘরে চলে আসতে পারে, তাতে তো কোনো ঝামেলাই থাকে না। দেবও তো এখন এখানে নেই। ও লজ্জা সংকোচে তোর সামনে আসতেই চায় না, ঘর থেকেও বেরোতে যায় না। তুই বরং এক কাজ কর, হাভেলির কর্মচারীদের থাকার অংশের আগে একতলায় যে শেষ ঘরটা আছে, সেখানে রাত 12টা নাগাদ চলে যাস। নীল ওখানেই আছে। আমি আর নীলকে কিছু বলবো না এখন, তুই নিজেই গিয়ে সারপ্রাইজ দিস। অর্পি একটু যেন খুশি হয়েই বলে, বেশ যাব, তুই চিন্তা করিস না, আর যা বললাম সেটা কর। দেবের সঙ্গে আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা বল। আমার কথায় অর্পি এক মুখ হাসি নিয়ে মাথা নেড়ে উঠে চলে যায়। সারাদিন জানিস, অর্পির কথাগুলো নিয়ে ভেবেছিলাম, কোথাও যেন একটা খটকা লাগছিল। অর্পির মতো মেয়ে হঠাৎ শুধরে গেল, এটা ভাবতেই ভীষণ আশ্চর্য লাগছিল। আবার পুরোপুরি অবিশ্বাসও করতে পারছিলাম না, কারণ কিছু কথা ওর মধ্যে বিশ্বাসযোগ্যও ছিল। নীলের ব্যাপারটাই সবচেয়ে বেশি খটকা দিয়েছিল। নীল এই হাভেলিতেই আছে, অথচ আমার সঙ্গে একবারও দেখা করার চেষ্টা করেনি। এটা বড় অদ্ভুত। আমি ওকে যতটা চিনেছি তাতে ব্যাপারটা ওর সঙ্গে ঠিক মেলে না। আমি ওকে খুব বাজেভাবে আমার জীবন থেকে সরে যেতে বলেছিলাম। যা হয়েছিল সেটার পর খুব স্বাভাবিক ছিল আমার প্রতিক্রিয়া। এর আগে নীলকে যতবার চলে যেতে বলেছি, ও কখনোই যায়নি, কারণ তখন এই তিক্ততা ছিল না। ও কিন্তু সামনাসামনি এসে যা বলার বলেছে, আড়াল থেকে কিছু করবার চেষ্টা করেনি। কিন্তু সেই সময় ব্যাপারটা অন্যরকম। যা হয়েছিল তারপর সহজে যে আমি ওকে মেনে নিতে পারবো না, এটা নীল জানে। আর ও এটাও জানে যে সময় একমাত্র হয়তো আমাদের মাঝের ফাঁক ভরতে পারে। কিন্তু এভাবে লুকিয়ে আমার বাড়িতেই বসে থাকলে যে আমি একেবারেই খুশি হব না, এইটুকু বুদ্ধি ওর আছে। তাই এভাবে লুকিয়ে এখানে থাকা, এই ব্যাপারটা কিছুতেই মেলাতে পারছিলাম না। নীল আমার কথা না শুনে অর্পির কথায় এখানে থেকে গেল, এটাতে শুধু আমি অবাকই নই, বিরক্তও হয়েছিলাম। তাই এর শেষ দেখব বলেই মনে মনে স্থির করেছিলাম যে রাতে নীলের কাছে যাব। রাত 11:15 নাগাদ অর্পি এলো আমার ঘরে। কি রে, যাচ্ছিস তো? আমি জানি নীল তোর জন্য অপেক্ষা করে আছে। তুই একবার যদি ওকে কাছে টেনে নিস তাহলে সব ঠিক হয়ে যাবে। আমিও চাই রে তুইও জীবনে কাউকে পেয়ে যা। আমি সিরিয়াসলি বলছি, আমি মন থেকে বলছি, বিশ্বাস কর। আমি কিছু না বলে ওর চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ও সত্যি বলছে কিনা, কিন্তু তেমন কিছুই বুঝতে পারলাম না। শুধু মনে হলো ও কোনো কারণে প্রচণ্ড অস্থির। বুঝতে পারলাম না আমি আমার প্রেমিকের কাছে যাব, তাতে ও অস্থির কেন। অবশ্য ওকে এই নিয়ে কিছু বলার কোনো মানেই হয় না, জিজ্ঞেস করলে তো আবার সত্যি বলবে না। তাই মাথা নাড়লাম যে হ্যাঁ যাব। অবশ্যই যাস, কিন্তু ওর ঘরটা কোথায় মনে আছে তো? কর্মচারীদের ঘরের ঠিক আগের হাভেলির শেষ প্রান্তের ঘরটা মনে করে, হ্যাঁ? কথাটা বলতে বলতে অর্পি চলে যায়, আর ও চলে যেতেই ঝড়ের বেগে ঘরে ঢোকে বাংশ। উত্তেজিতভাবে বলে ওঠে, ছোট মা, আমি সব শুনেছি।
তুমি কিছুতেই ওখানে যেও না, একটা ফাঁদ ছাড়া ওটা আর কিছু নয়। তোমার বন্ধু ওখানে নেই, আমি নিজে দেখে এসেছি। আমি চমকে উঠলাম ওর কথা শুনে। অর্পি যে বলল কর্মচারীদের ঘরের দিকে হাভেলির শেষ ঘরটায় নীল আছে, ও আমাকে মিথ্যে বলবে কেন? কারণ তুমি হয়তো জানো না ওই কর্মচারীদের থাকার জায়গায় কারা থাকে। ওখানে থাকে দেব সিংহানিয়ার পোষা গুন্ডারা, যারা দিনের বেলাতেই মানুষ কম থাকে, আর রাত্রে তো বুঝতেই পারছো। তাই ওখানে গেলে তুমি কখনোই অক্ষত শরীরে ফিরতে পারবে না। ওরা আমার মাকেও ছাড়েনি, তোমাকেও ছাড়বে না। তোমার বোন এটাই চায় যাতে তোমার এই ক্ষতিটাই হয়। প্লিজ ছোট মা, ওখানে যেও না, আমি আর তোমাকে হারাতে চাই না। ওর কথার মধ্যে যে আকুতিটা ছিল সেটা আমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। ও যে মিথ্যে বলছে না তা ওর উত্তেজনা, অস্থিরতা আর বলার ভঙ্গিতে পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমার কাছে তখন অর্পির আচরণ জলের মতো পরিষ্কার। ও নীলের নাম করে ওখানে আমাকে পাঠাতে চাইছিল যাতে ওই গুন্ডাগুলোর হাতে আমি পড়ি আর আমার নারীত্বের চরম অবমাননা হোক, তাতে দেবের আর সমস্ত সমাজের নজরে আমি বেইজ্জত হই। আমার চরিত্রের দাগটা ভালো মতো লাগুক যে আমি মাঝরাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষিতা হয়েছি। আমি সত্যিই ভাবতে পারছিলাম না অর্পি এত নিচে নামতে পারে। এ তো অতি বড় শত্রুর জন্য কেউ কামনা করে না। একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ধর্ষণ তো শুধু শরীরের নয়, মনের। অশ্মি বলতে বলতে কিছুক্ষণের জন্য থেমে যায়। তার যে কতটা যন্ত্রণা হচ্ছে সেটা তার লাল হয়ে যাওয়া মুখটা দেখে বোঝা যায়। জেসমিন কিছু না বলে নিঃশব্দে তার পিঠে হাত বোলাতে থাকে। অশ্মি জল খায়, তারপর নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করে। বংশকে বললাম, আমি যাব না বংশ, তুমি নিশ্চিন্তে থাকো। এখন আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ। বংশ কি বুঝলো জানি না, নিঃশব্দে চলে গেল। সেদিন সারা রাত ভীষণ কেঁদেছিলাম জানিস, খুব কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল যে আমি কি এতটাই খারাপ যে আমার কাছের লোকেরাই আমার শত্রু হয়ে উঠেছে। সেদিন মনে প্রাণে অর্পির শাস্তি চেয়েছিলাম, খুব ঘৃণা হচ্ছিল এই পৃথিবীটার ওপর। পরের দিন সকালে জানা গেল সেই ভয়ঙ্কর খবর। নিজের অন্যায় আর পাপের জালে নিজেই জড়িয়েছে অর্পি। দিঘির ধারে নগ্ন ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেল অর্পিকে। বাগানের মালি ওকে এই অবস্থায় দেখে খবর দিল আমাদের। ওর দিকে তখন তাকানো যাচ্ছে না রে, ওকে যেন কতগুলো নরপশু ছিঁড়ে খেয়েছে। ওর অসামান্য রূপ যেন এক রাতে ধসে গিয়ে এক রাস্তার পাগলিতে পরিণত হয়েছে। ও সারা শরীর রক্তাক্ত, চোখের তলায় কালি, চোখের ঘোলাটে পাগলাটে দৃষ্টি, চুল উস্কো খুস্কো বিপর্যস্ত, কেমন একটা স্থির হয়ে গেছে। কোনো রকমে ভেতরে নিয়ে যাওয়া হলো ওকে। কাউকে চিনতে পারছিল না, শুধু বলে যাচ্ছিল, কি মজা, রেপ দেখবো। আমার ওকে দেখে কি অনুভূতি হচ্ছিল বোঝাতে পারবো না। ও সম্ভবত আমাকে গুন্ডাদের হাতে লাঞ্ছিত হতে নিজের চোখে দেখার জন্য ওখানে যায়, আর নিজেই ওই গুন্ডাদের হাতে পড়ে। মাতাল গুন্ডারা তো আর দেখে না যে কাকে কি করছে, ওদের একটা নারী শরীর হলেই হলো। আর তার ফলেই অর্পির এই দুর্দশা হয়। দেব খবর পাওয়ার পর ফিরে আসলে অর্পি হঠাৎ সবার সামনেই ওকে জড়িয়ে ধরে। কি মজা, আমার বর এসেছে বলে চিৎকার করে ওঠে। এমনিতেই দেবের কাছে অর্পির দর কমে গিয়েছিল, আর এখন তো পাগলি অর্পিকে হিসেবের মধ্যেই রাখেনি ও। এক ধাক্কায় ওকে সরিয়ে দিয়ে উঠে যায় দেব। আর সেই রাতেই ছাদের মোটা থাম থেকে
অর্পির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মানে অর্পি আর নেই, ও মারা গেছে? কি বলছিস? তোর সারাটা জীবন নষ্ট করে এত তাড়াতাড়ি মুক্তি পেয়ে গেল? জেসমিন উত্তেজিতভাবে বলে ওঠে। ওভাবে বলিস না জ্যাস, ওভাবে বলিস না প্লিজ। মৃত্যুর বড় সাজা আর নেই। ও তো মরতে চায়নি। তাছাড়া ভুলে যাস না, ওর চরম শাস্তির ব্যবস্থা ও নিজেই করেছিল। আমার ধর্ষণের ব্যবস্থা করতে গিয়ে নিজেই ধর্ষিতা হয়ে এসেছিল। ওর শুধু শরীর নয়, মনকেও ছিঁড়ে খুঁড়ে শেষ করে ফেলা হয়েছিল। আমি নিজে শাস্তি দিলেও বোধ হয় এর থেকে কম সাজাই দিতাম। অশ্মি ম্লান মুখে বলে। আর আর কাকু কাকিমা, তাদের কি অবস্থা? যে মেয়ের জন্য তোর সঙ্গে এত বাজে ব্যবহার করেছেন, সেই মেয়েকে হারিয়ে তারা এখন কি করছেন? জেসমিন জানার জন্য উৎসুক হয়ে ওঠে। মা মানসিক হাসপাতালে ভর্তি। স্মৃতিশক্তি লোপ পেয়েছে, কাউকে চিনতে পারেন না, ভুল বকেন, আক্রমণাত্মক হয়ে উঠেছেন বলে হাসপাতালে শিফট করতে হয়েছে। আর বাবা তিনি কোথায় কেউ জানে না। মাকে বাবা বোধহয় নিজের থেকেও বেশি ভালোবাসতেন। মায়ের চোখ দিয়ে দেখতেন, মায়ের কান দিয়ে শুনতেন। তাই মাকে এই বয়সে এসে এরকম হয়ে যেতে দেখাটা বোধহয় তিনি মেনে নিতে পারেননি। তাই মাকে যেদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার পরের দিন থেকে আর বাবাকে খুঁজে পাওয়া যায়নি। আমি অনেক খুঁজেছি, কিন্তু মানুষটা যেন কর্পূরের মতো উবে গেছে। বাবার জন্য আমার বড় কষ্ট হয়। উনি আমার জন্মদাতা না হয়েও বোধহয় সবচেয়ে বেশি গ্রহণ করেছিলেন আমাকে। ওই একটা সর্বনাশা লোকের জন্য আমার গোটা পরিবারটা ছাড়খাড় হয়ে গেল। অশ্মি কপাল চাপড়ে কেঁদে ওঠে। কাঁদিস না অশ্মি, কাঁদিস না। কার জন্যই বা কাঁদছিস? ওই পরিবারটা তোর কোনো দিনই ছিল না রে। তাই দেব আসুক বা না আসুক, ওটা ছাড়খাড় হতোই। কিন্তু দেবের কি হলো? জেসমিন অশ্মির চোখের জল মুছিয়ে তার গলাটা জড়িয়ে ধরে।